স্টার্ট। তো হচ্ছে এই চ্যাপ্টারটা নিয়ে মূলত কথা বলা যাবে। ফার্স্ট হচ্ছে আমরা কেমিক্যাল চেঞ্জ নিয়ে এই চ্যাপ্টারের মধ্যে যা যা টপিক আছে সেগুলো একটা একটা করে ধরবো। এখন একদম ফার্স্ট থেকে শুরু করতেছি, তুমি দেখবা যে শেষ করার পর বইয়ের ম্যাক্সিমাম টপিক হচ্ছে আমরা কভার করে ফেলবো। তো একদম ফার্স্টে যদি আসি, সেটা হচ্ছে যে রাসায়নিক পরিবর্তন নিয়ে কিছু কথা বলা জরুরি আছে আমাদের। দেখো, যখন হচ্ছে আমরা রাসায়নিক বিক্রিয়া করব, রাসায়নিক যখন আমরা বিক্রিয়া করবো তখন তো অবশ্যই তার কোনো না কোনো একটা পরিবর্তন হবে। যদি আমরা রাসায়নিক বিক্রিয়া করি তাহলে জিনিসটা একটা রাসায়নিক পরিবর্তন হবে। এখন ভাই, রাসায়নিক বিক্রিয়া করা ছাড়াও কোনো যৌগের অন্য কোনো রকম পরিবর্তন করা যায় কিনা? জি ভাই, অবশ্যই পরিবর্তন করা যায়। আমরা মূলত দুই টাইপের পরিবর্তন নিয়ে কথা বলবো, একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভাই, কোন জিনিস? চলে আসছে একটা করে দেখি। প্রথমত, একটা হচ্ছে ভৌত পরিবর্তন। ভাই, ভৌত পরিবর্তন কোনটা? যে পরিবর্তনে মূলত আমার পদার্থের অভ্যন্তরীণ পরিবর্তন হয় না, বরং পদার্থের বাহ্যিক পরিবর্তন হয়, সেই পরিবর্তনটাকে আমরা বলি হচ্ছে ভৌত পরিবর্তন। ভাই, বাহ্যিক পরিবর্তন বলতে, চলো, যেখানে হচ্ছে কোন একটা মৌলের বা কোন একটা যৌগের কিংবা কোন একটা পদার্থের বাহ্যিক পরিবর্তন হয়, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। যেমন তুমি হচ্ছে যদি বরফ রাখো, বরফ, এরপর সেই বরফকে তুমি যদি তাপ প্রদান করো, তাপ প্রদান করার পর বরফ কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। পরবর্তীতে সেই পানিকে যদি তুমি আরো তাপ দিয়ে তুমি বাষ্প করে ফেলো, হ্যাঁ, তাহলে কি প্রথমত তোমার কাছে বরফ ছিল, তুমি এটাকে তাপ দিয়ে তুমি পানি করলা, পানি করার পর তুমি পুনরায় আরো তাপ দিলা, তাপ দিয়ে তুমি বাষ্প করে ফেললা। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে পানির গাঠনিক সংকেত কি বা পানির আণবিক সংকেত কি, তুমি অবশ্যই বলবো যে ভাই, পানির সংকেত হচ্ছে H2O। বরফের সংকেত কি? বরফের সংকেত তো H2O। বাষ্প, হ্যাঁ, এই জলীয় বাষ্পের সংকেত তো H2O। এটা দ্বারা কি বুঝালো? বুঝালো যে আমার সেই H2O শুধুমাত্র আমি এর একটা বাইরের একটা বাহ্যিক অবস্থার পরিবর্তন করলাম। কিছুক্ষণ আগে সে ছিল সলিড আকারে, বর্তমানে সে এখানে লিকুইড, এবং পরবর্তী সে কি অ্যাকুয়াস। অর্থাৎ আমি কোনো একটা যৌগ, অ্যাকুয়াস না, সরি, এটা হচ্ছে গ্যাসিয়াস। তাহলে কোন একটা মৌল কিংবা কোন একটা যৌগ কিংবা কোন একটা পদার্থ, এটা যদি শুধুমাত্র বাহ্যিক পরিবর্তন করি, সেটা হচ্ছে আমাদের ভৌত পরিবর্তন। ভাই, বাহ্যিক পরিবর্তন ছাড়া অন্য কোনো পরিবর্তন করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়। সেই পরিবর্তনটাকে আমরা বলি রাসায়নিক পরিবর্তন। হ্যাঁ, রাসায়নিক পরিবর্তনটা কেমন তাহলে? এই বাহ্যিক পরিবর্তন করে যদি ভৌত পরিবর্তন হইতো, তাহলে রাসায়নিক পরিবর্তন মানে হচ্ছে অবশ্যই অভ্যন্তরীণ কোন একটা পরিবর্তন। এটা কি বলে? এটা হচ্ছে আমাদের যে কোনো অভ্যন্তরীণ পরিবর্তন। এখন ভাই, অভ্যন্তরীণ পরিবর্তনটা কেমন? যেমন আমি যদি, ধরো, এই যে আহ আমরা যদি হচ্ছে গ্যাস ইউজ করি, গ্যাসের চুলা চালানোর জন্য, সেখানে সিলিন্ডারে মূলত থাকে মিথেন গ্যাস। এটা তোমরা জানো। মিথেনের দহন বিক্রিয়াটা তোমরা জানো, যে মিথেনকে যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে দহন করি, যদি দহন আমাদের সামনে আবার টপিকে আছে, এমনি নর্মালি যদি বলার জন্য বলি যে মিথেনকে যদি আমরা অক্সিজেনের সাথে দহন করি, তাহলে সেখানে কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি হয়। এখন তুমি আমাকে বলো যে আমি মিথেন আর অক্সিজেন, এই দুটো ছিল আমার বিক্রিয়ক, এই দুটো বিক্রিয়া করার পর আমার কার্বন ডাই অক্সাইড আর পানি, এই দুটো উৎপাদ তৈরি হয়। এখন এই দুটো উৎপাদের সাথে বিক্রিয়কের কোথাও কি কোনো মিল আছে? যে কোনো ধর্ম, কিংবা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কোনো ধর্ম, ব্যাসার্ধের কোনো ধর্ম, যে কোনো পর্যায়ভিত্তিক কোনো ধর্ম, কিংবা এর কোনো বৈশিষ্ট্য কোনো মিলই নাই। আমার পানির সাথে এই অক্সিজেনের কোনো মিল নাই, যেমন ঠিক একইভাবে কার্বন ডাই অক্সাইডের সাথে আমার মিথেনের কোনো মিল নাই। আচ্ছা, ঠিক আছে, ওগুলো নিয়ে পরে আসতেছি। সেটা হচ্ছে যে, দেখো, তাহলে যে কোনো রকম হচ্ছে পরবর্তীতে কার্বন ডাই অক্সাইডের পানির সাথে আমার আগের মিথেনের অক্সিজেনের যেমন কোনো মিল নাই, ঠিক একইভাবে বাট এর আগেরটাতে কিন্তু মিল ছিল। এর আগেরটাতে যখন আমরা বাষ্প ছিল, বাষ্পর আগে ছিল পানি, পানির আগে ছিল বরফ, এদের সবারই গাঠনিক সংকেত কিন্তু সেম, আমার H2O ছিল। বাট এখনকার জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক একইভাবে আমি যদি হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে বিক্রিয়া করি, তাহলে কি দেখবো আমরা? H2O। তুমি আমাকে বলো তো, সেই H2O এর ধর্মের সাথে H2 কিংবা O2 কারো ধর্মের কোনো মিল আছে? কোনো কিন্তু মিল নাই। যখন হচ্ছে আমার দুই বা ততোধিক বিক্রিয়ক মিলে একটা বা ততোধিক উৎপাদ তৈরি করে, যখন এই উৎপাদের বিক্রিয়কের ধর্ম কিংবা বৈশিষ্ট্যের মধ্যে কোনো মিল না থাকে, অর্থাৎ তার অভ্যন্তরীণ পরিবর্তন ঘটে, সেগুলোকে বলি হচ্ছে আমরা রাসায়নিক পরিবর্তন। আর শুধুমাত্র যদি অবস্থার একটা পরিবর্তন ঘটে কিংবা একটা বাহ্যিক পরিবর্তন দেখা যায়, তখন সেই পরিবর্তনটাকে আমরা কি বলি? ভৌত পরিবর্তন। এইগুলো হচ্ছে আমাদের ভৌত পরিবর্তন আর হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এরপর আমরা হচ্ছে যে বিক্রিয়ার দিকের উপর একটা বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলা হতে পারে, একমুখী বিক্রিয়া বলা হয়। চলো, এটা হচ্ছে ব্যাখ্যা করি। বিক্রিয়ার দিকের বেসিসে কোন একটা বিক্রিয়াকে উভমুখীও বলা হয়, একমুখীও বলা হয়। ভাই চলো, কোনটা কি এটা দেখি আগে। ফার্স্টে হচ্ছে একমুখী বিক্রিয়া। তোমরা যদি আমার অ্যাসিড ক্ষার, ওই যে যে ক্লাসটা নিয়েছিলাম অ্যাসিড ক্ষার সমতার, ওইখানে যদি দেখো, তোমরা একমুখী বিক্রিয়াটা এখানে ব্যাখ্যা করছিলাম আমি। প্রথমত ধরো HCl, এটা হচ্ছে আমার একটা অ্যাসিড। এই HCl অ্যাসিডটা কি হবে? H প্লাস
প্লাস সিএল মাইনাস এই আয়ন তৈরি করবে না? এখন এখানে একটা কথা বলছিলাম যে আমি যদি ইনিশিয়ালি HCl এর 100টা অণু নিয়ে বিক্রিয়া করা শুরু করি, আমি কিছুক্ষণ পর দেখবো 100টা অণু যখন বিক্রিয়া করা শুরু করছে তখন কোনো H প্লাসও ছিল না, কোনো Cl মাইনাসও ছিল না। তবে ইকুইলিব্রিয়াম কিংবা সাম্যাবস্থায় কিংবা ফাইনালি, তোমাদের একটা ইনিশিয়াল বলে একটাকে বলে হচ্ছে ফাইনাল, তবে কিছুক্ষণ পর যখন আমি খেয়াল করব তখন আমি দেখব এইটাতে কোনো অণু অবশিষ্ট নাই। এইটা আমার 100টা অণু, এটা হচ্ছে আমার 100টা অণু। এটা দ্বারা কি বুঝাইলো যে আমার HCl যেটা ছিল সেটা কিছুক্ষণ সময় পর সম্পূর্ণরূপে ভেঙে যায়, ভেঙে গিয়ে H প্লাস আর Cl মাইনাস তৈরি করে। ভাই এখানে H প্লাস সবগুলো তৈরি করলো, এটাই নামই তো আমরা বলছিলাম স্ট্রং বেস। যখন আমার প্রত্যেকটা অণু ভেঙে গিয়ে H প্লাস আর Cl মাইনাস তৈরি করে তখন এটাকে আমরা বলতাম স্ট্রং বেস। আর যদি সবগুলো অণু না ভাঙতো তখন আমরা ওটাকে কি বলতাম? তখন ওটাকে বলতাম হচ্ছে উইক বেস। যেমন একটা উদাহরণ, ইথানোইক অ্যাসিড। এটাকে যদি আমরা ভাঙি আমরা দেখবো CH3 COO মাইনাস প্লাস H প্লাস তৈরি করে। তোমরা কেউ অ্যানোটেশন দিও না প্লিজ। আহা হা, এগুলো অ্যানোটেশন দেওয়া অফ করে কিভাবে আমি তো তাও জানি না। অ্যানোটেশন গুলো রিমুভ করে দাও, কে জানি দিস। তাহলে দেখি এখানে আমি নিজে থেকে অ্যানোটেশন রিমুভ করতে পারি কিনা। অ্যানোটেশন দিও না কেউ। আচ্ছা আসো, তো হচ্ছে যেটা নিয়ে কথা বলতেছিলাম যে আমরা যখন ইথানিক অ্যাসিডকে যখন আমরা কি করি, আয়নিত করার চেষ্টা করি, তখন আমার CH3CO মাইনাস থাকে এবং হচ্ছে H প্লাস থাকে। তবে এখানে একটা সমস্যা আছে। এখানে যদি আমি ইনিশিয়ালি ধরো 1000টা অণু ইথানিক অ্যাসিড নিয়ে বিক্রিয়া করা শুরু করি, আমি ফাইনালি অথবা কিছুক্ষণ পর্যায়ে দেখবো যে আমার মাত্র 4টা থেকে 5টা H প্লাস সৃষ্টি হয়েছে। এর আগে যেমন সম্পূর্ণ HCl ভেঙে যায়, H প্লাস আর Cl মাইনাস ছিল, এখন আমার সবগুলা ভাঙে নাই, মাত্র 4টা থেকে 5টা ভাঙছে। তখন এটাকে আমরা কি বলতাম? এটাকে আমরা বলতাম হচ্ছে উইক অ্যাসিড। কাজটা কি, যে সম্পূর্ণ বিয়োজিত হয় না, ও কিছুটা পরিমাণে বিয়োজিত হয়। তার মানে 4টা যদি এটা তৈরি হয় তাহলে কি 4টা H প্লাস তৈরি হয়, মানে কি? অবশ্যই আমার 4টা CH3CO মাইনাস তৈরি হয়েছে। কারণ কি, একটা ভাঙলে তো আমার একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন সৃষ্টি হয়। এখন একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন সৃষ্টি হয়েছে, ইট মিনস আমার কতগুলো পরমাণু অক্ষত আকারে আছে? এখনো কিন্তু বলা যায় যে 9996টা পরমাণু আমার অক্ষত আকারে আছে। এইটা কি বলেছে বিক্রিয়া? কিভাবে দেখো দেখাচ্ছি। এই বিক্রিয়াটাকে আমরা তখন বলি উভমুখী বিক্রিয়ার মতো। কিভাবে? ধরো যখন হচ্ছে আমার HCl ছিল তখন আমরা এটাকে একমুখী সাইন দিয়ে দেখাই। কেননা কিছুক্ষণ পর এই HCl এ কিছু অবশিষ্ট থাকে না, যা থাকে HCl সম্পূর্ণ পরিমাণে H প্লাস আর Cl মাইনাস রূপান্তরিত হয়ে যায়। তবে HCH3CO মাইনাস এর ক্ষেত্রে যদি খেয়াল করো তাহলে কি তৈরি হয়? ও না, আগে ভূমিকি সাইন না, ভূমিকি সাইন কেন, এটা হচ্ছে পরে দেখাবো। তাহলে কি, ফার্স্টে আমার CH3CO মাইনাস অ্যানায়ন প্লাস H প্লাস ক্যাটায়ন। এখন সম্পূর্ণ কি এইটুকুই? বিক্রিয়ার মধ্যে আর কিছু থাকে না? অবশ্যই। আমার এইটুকু শুধুমাত্র আয়ন বিভক্ত হয়, বাকি এইটুকু কি মলিকিউলস আকারেই তো থেকে যায়, এইটুকু তো ভাঙে না। এখন এইটুকু ভাঙে না, এটাকে আমরা এভাবেও যেমন লিখতে পারি, ঠিক একইভাবে আমরা এই জিনিসটাকে এইভাবেও লিখতে পারি, CH3COO মাইনাস প্লাস H প্লাস। আর সাথে কি আমার এই জিনিসটা সহ সহ অবস্থান করতেছে না? এটাকে আমরা উভমুখী সাইন দিয়ে দেখাই, যে আমার এই বাম পাশেরটা ডান পাশেরটা দুটো একসাথে অবস্থান করতেছে। যদি আমি একমুখী দিয়ে দেখাই তাহলে দেখাতে উপরেরটার মতো, যে আমার এইটা ভাঙে আমার CH3CO মাইনাস H প্লাস আর বাকি অংশটুকু আমার অক্ষত অবস্থায় আছে। আর এটা দেখানোর আরেকটা উপায় কি, এটাকে উভমুখী সাইন আকারে দেখানো। ক্লিয়ার এটা? এখন আরেকটা কথা যদি বলি, যে তোমাদের অর্গানিক কেমিস্ট্রির বেশিরভাগ বিক্রিয়া হচ্ছে বহুমুখী বিক্রিয়া, অর্গানিক কেমিস্ট্রির না। তুমি শুধুমাত্র স্ট্রং অ্যাসিড বাদে বাকি কি যতগুলো বিক্রিয়ায় লিখবা তুমি সবসময় দেখবা যে এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া দিয়ে দেখানো হয়েছে। শুধুমাত্র স্ট্রং অ্যাসিডের বেলায় কিংবা স্ট্রং বেসের বেলায় এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, বাকি বাকি সবার ক্ষেত্রে বলা যায় না যে কেউ সম্পূর্ণ পরিমাণে বিয়োজিত হয়। তোমাদের বইখানে একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া দেওয়া আছে, সেটা হচ্ছে যে এই উভমুখী বিক্রিয়া উদাহরণের মধ্যে একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া দেওয়া, সেটা হচ্ছে যে অ্যালকোহল আর অ্যাসিড এদের বিক্রিয়ায় অ্যাস্টার প্লাস পানি তৈরি হয়। এই বিক্রিয়াটা এই চ্যাপ্টারের জন্য যতটা না ইম্পর্টেন্ট, অর্গানিক কেমিস্ট্রির জন্য আর বেশি ইম্পর্টেন্ট। এই বিক্রিয়াটা অর্গানিক কেমিস্ট্রি খুব ভালোভাবে বলা নেই, বাট দেখলাম যে এখানে ব্যাখ্যা করা আছে। যেমন ভাই একটা উদাহরণ দেন। উদাহরণ এরকম, যে কোনো একটা অ্যালকোহল তুমি যদি ইথানল নাও, অর্থাৎ কি CH3CH2OH, তুমি একটা অ্যাসিড ইথানিক অ্যাসিড যদি তুমি নাও তাহলে কি হবে? CH3COOH। এরা কিভাবে ভাঙে আমি তোমাকে দেখাই। যখন এখান থেকে পানি বের হয় তখন এদের মধ্যে একজন H প্লাস দেয়, একজন OH মাইনাস দেয়। এদের মধ্যে একটা দিয়ে দেয় হচ্ছে OH মাইনাস,
আর এটা দেয় হচ্ছে H প্লাস, অ্যাসিড যেহেতু ও হচ্ছে H প্লাস দিয়ে দিয়ে তাহলে কি তৈরি করবে, এখানে এটা প্লাস মাইনাস, এখানে হচ্ছে এটা প্লাস, তখন এটা মাইনাস, এই যে প্লাস, আর এই যে এখন তখন কি হবে, এখানে এটা প্লাস, সরি এখানে আমি প্লাস মাইনাস দিতে উল্টা পাল্টা করে ফেলছি। তো এখন আসো, তাহলে কি H প্লাস, এটা মাইনাস, এখানে আমার প্লাস আর মাইনাস যুক্ত হয়ে যাবে, একটা প্লাস মাইনাস যুক্ত কি হবে, এখানে CH3 COO মাইনাস ছিল, আর একটা প্লাস, এখানে প্লাস কে CH3 CH2, এটা হচ্ছে আমার অ্যাস্টার, আর সাথে আরেকটা প্লাস মাইনাস মিলে আমার হচ্ছে পানি। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের জন্য যতটা ইম্পর্টেন্ট, এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কিসের জন্য, অর্গানিক কেমিস্ট্রির জন্য। এটাকে আমরা বলি হচ্ছে ইথাইল ইথানোয়েট অ্যাস্টার, ইথাইল ইথানোয়েট অ্যাস্টার। ভাই নামকরণটা একটু সানি নজরুলটা দেখাই দেন কিরকম। তোমার যদি এখানে এরকম থাকতো CH3COON, তুমি এটাকে কি বলতা, সোডিয়াম ইথানোয়েট বলতা। এখন সোডিয়াম ইথানোয়েট যদি, এখানে তো সোডিয়াম নাই, তাহলে কি আছে, এখানে আছে হচ্ছে আরেকটা ইথাইল গ্রুপ, এই জন্য এটা নাম ইথাইল ইথানোয়েট, যেহেতু এস্টার এই জন্য এটা নাম ইথাইল ইথানোয়েট এস্টার। ক্লিয়ার? এখন এই বিক্রিয়াটা হচ্ছে আমরা দেখলাম, এই বিক্রিয়াটা বেশ ইম্পর্টেন্ট কিসের জন্য, অর্গানিক কেমিস্ট্রির জন্য। তো এর হচ্ছে একমুখী বিক্রিয়ার উদাহরণ আমরা দেখলাম, এরপর উভমুখী বিক্রিয়ার উদাহরণ দেখলাম। তোমাদের ওই একমুখী বিক্রিয়া আরেকটা দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেটের, যেটা হচ্ছে আমার এখান থেকে ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2 তৈরি হয়। এটা কিন্তু চুনা পাথর, আর CaO এটা হচ্ছে মেইনলি আমাদের চুন, আর COH2 এটা হচ্ছে আমাদের চুনের পানি। ক্লিয়ার? এতক্ষণ পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, হয়তো সমস্যা নেই, তোমরা হচ্ছে চ্যাট বক্সে বললো কারো বুঝতে কোনো সমস্যা থাকলে। আও, না ক্লিয়ার ভাই। ওকে, তাহলে এখন আসে এরপর তাপের, এখন হচ্ছে তাপের মাধ্যমে আরেকটা বিভাজন করা হয়েছে, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। চলো এখন দেখি কোনটা আসলে তাপ উৎপাদী আর কোনটা হচ্ছে আমাদের তাপ হারি বিক্রিয়া। আসো, তাপের উপর ভিত্তি করে দুই রকম, একটা হচ্ছে তাপ উৎপাদী, আরেকটা হচ্ছে তাপ হারি। তোমরা হচ্ছে আমার ল্যাপটপের সাথে যদি নোট করে নিতে পারো তাহলে খুবই ভালো হয়, আর যদি না করতে পারো তাও যখন পরবর্তীতে স্লাইড দিব তখন হচ্ছে নোট করে নিও। গত ক্লাসের স্লাইডটা মনে হয় এখনো দেওয়া হয় নাই, আমি তোমরা মনে করাই দিই, আমি শিখছি হচ্ছে গত ক্লাসের স্লাইডটাও দিয়ে দিব না। এখন হচ্ছে ভাই তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে তাপ হারি বিক্রিয়া। প্রথমত আমরা এই জিনিসটা হচ্ছে এভাবে মুখস্থ করি যে তাপ উৎপাদী বিক্রিয়াতে কি, তাপ উৎপন্ন হয়, আর ধরো তাপ উৎপাদী বিক্রিয়াতে আমরা এই যে তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপ উৎপন্ন হয়, আর তাপ হারি বিক্রিয়াতে তাপ শোষণ হয়। আমি সংজ্ঞাটাকে আরেকটু ভিন্ন ভাবে বলতে বেশি পছন্দ করি, তাপ শোষণ হয়। দেখো, তাপ শোষিত হইতেছে কিনা এটা কিন্তু আমার পক্ষে খুব একটা বোঝা সহজ না। তুমি এর থেকে এই জিনিসটা এইভাবে ভাবতে পারো যে তাপ হারি বিক্রিয়া মানে হচ্ছে যেটাকে, যে বিক্রিয়ায় তাপ দিয়ে বিক্রিয়া করানো হয়, যে বিক্রিয়ায় তাপ দিয়ে বিক্রিয়া করানো হয়। এবং আরেকটা শর্ত আছে যে কোনো তাপ যদি উৎপন্ন হয় খুবই কম তাপ উৎপন্ন হয়। ভাই খুবই কম তাপটা বুঝবো কিভাবে, এটা বোঝার একটা কঠিন, তোমার জন্য এত কিছু লাগবে না, জাস্ট খালি তুমি খেয়াল করবে যে কোন বিক্রিয়া তুমি তাপ দিয়ে বিক্রিয়া করাইতেছো, সেটা হচ্ছে জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে তাপ হারি বিক্রিয়া হয় এবং খুবই কম তাপ উৎপন্ন হয়। তো সেগুলোকে আমরা বলি হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তাপ শোষণ করা এটা খুব একটা অনেক সময় বোঝা যায় না। তোকে তাপ উৎপাদী বিক্রিয়ার ব্যাপারটা কি, তাপ উৎপন্ন হয়, আর তাপ হারি বিক্রিয়াটা হচ্ছে খুবই কম পরিমাণে তাপ উৎপন্ন হয় অথবা তাপ দিয়ে বিক্রিয়া করানো লাগে। তোমাদের বইয়ে মাত্র দুইটা উদাহরণ আছে, দুইটা উদাহরণটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। বেশি উদাহরণ থাকলে একটা কথা ছিল, মাত্র দুইটা উদাহরণ দেওয়া, তাপ হারি একটা, তাপ উৎপাদী কোন উদাহরণটা দেওয়া, সেটা হচ্ছে হেবার প্রণালীর উদাহরণটা দেওয়া। ভাই হেবার প্রণালী কোনটা, হেবার প্রণালী হচ্ছে অ্যামোনিয়ার তৈরির বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে হেবার প্রণালী। ক্লিয়ার? হেবার প্রণালী কোন বিক্রিয়া, অ্যামোনিয়া তৈরির বিক্রিয়াটা হচ্ছে হেবার প্রণালী। এই বিক্রিয়াটার 3H2 + N2 বিক্রিয়া করে আমার 2NH3 উৎপন্ন করে। এখন 2NH3 উৎপন্ন করে এর সাথে সাথে এ হচ্ছে 92 কিলোজুল তাপ উৎপন্ন করে। এটা মুখস্থ রাখা ইম্পর্টেন্ট। আমি তোমাকে সবকিছু মুখস্থ করতে বলবো না, বাট এই তাপটা মুখস্থ রাখাটা বেশি ইম্পর্টেন্ট, কেননা যে এই বিক্রিয়াটি প্রথমত অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য এই তাপটা মনে রাখাটাও বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখানে ডেলিসের মান কত আমি যদি তোমাকে বলি, এখানে ডেলিসের মান হচ্ছে -92 কিলো জুল। ডেলিটা তাপ উৎপাদী ক্ষেত্রে ঋণাত্মক হয় আর তাপ হারির ক্ষেত্রে ধনাত্মক হয়। এখন ভাই এইটার মধ্যে আর কিছু জিনিস মনে রাখা লাগবে, সেটা হচ্ছে এটা তৈরির জন্য প্রভাবক, এখানে মূলত পেরাম চূর্ণ প্রভাবক হিসেবে ইউজ করা হয় এবং 200 থেকে 250 ATM
চাপ লাগে, আর আমার 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। এইটুকু মনে রাখা ইম্পর্টেন্ট এই এর জন্য অন্তত। তাহলে কি, হেবার প্রণালীর সম্পূর্ণ প্রসেসটা আমরা মনে রাখবো। এখানে 3 অণু হাইড্রোজেন লাগে, 3 মোল হাইড্রোজেন লাগে, 1 মোল নাইট্রোজেন লাগে, এরপর এখান থেকে আমার কি 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়, এর সাথে 92 কিলোজুল তাপ তৈরি হয়। এই যে 92 কিলোজুল তাপ তৈরি হইতেছে, ইট মিনস কি ডেলি ঋণাত্মক। আর তাপ তৈরি যেহেতু হচ্ছে, এটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়াটা যদি কোনো একটা পাত্রের মধ্যে সংঘটিত হয়, তাহলে দেখবো যে পাত্রটা গরম হয়ে যেতেছে। কত, 92 কিলোজুল, ইটস এ হিউজ এনার্জি। এখন এটাই আপনাকে একটু প্রভাবকটা মনে রাখা লাগবে, সেটা হচ্ছে এখানে ফেরাম চূর্ণ প্রভাবক হিসেবে ইউজ করা হয়। আর ওই সময় আমার টেম্পারেচার রাখা হয় 450 থেকে 550, আর চাপ রাখা হয় 200 থেকে 250। এটুকু একটু কষ্ট করে মনে রাখবা। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তোমাদের একটা উদাহরণ দাও, সেটা হচ্ছে নাইট্রোজেন, এই যে নাইট্রাস অক্সাইড তৈরিটা। এখন দেখি নাইট্রাস অক্সাইডটা কিভাবে তৈরি হয়। তাহলে হচ্ছে এটা তৈরি হয় হচ্ছে N2 + O2 মিলে বিক্রিয়া করে আমার 2NO তৈরি হয়। এখন এখানে একটা ছোট কথা আছে, এটা কিন্তু একটা বেশ ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এই বিক্রিয়াটা না যে কোনো সময় হয় না, এটা শুধুমাত্র হয় যখন একটা বজ্রপাত সংঘটিত হয় তখন। অর্থাৎ 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুধুমাত্র এই জিনিসটা সংঘটিত হয়। তোমরা পড়ছিলা পরবর্তী চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে ছিল যে N ট্রিপল বন্ড N, এটার বন্ধন শক্তি হচ্ছে 947 কিলোজুল। হিউজ। 947 কিলোজুলকে তাপ দিয়ে এটাকে বিক্রিয়া মানে হচ্ছে এই বন্ধনটা ভাঙা খুবই কঠিন ব্যাপার। এজন্য নিষ্ক্রিয় গ্যাসগুলোর পর N2 কে সর্বাধিক নিষ্ক্রিয় বলা হয়। ভাই তাহলে এখানে বিক্রিয়া করলে কিভাবে? কারণ এখানে শুধুমাত্র বিক্রিয়া করছে কখন, যখন আমাদের বজ্রপাত হয়, তখন 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে আমার এই যে NO, অর্থাৎ নাইট্রাস অক্সাইড, সরি নাইট্রোস অক্সাইড, এটা হচ্ছে তৈরি করে। এভাবে মূলত হচ্ছে আমরা NO পাই। এখান থেকে কিন্তু আমরা আরেকটা বিক্রিয়া খুবই সহজে জানি, সেটা কি জানো? NO এর সাথে তুমি অক্সিজেন বিক্রিয়া করায় দাও, তুমি NO2 পাই যাবা। এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এখান থেকে আমরা কিন্তু লাস্ট চ্যাপ্টারে দেখছিলাম, পানি অ্যাড করে দিলে কি তৈরি হয়? আমার HNO3 আর HNO2, অর্থাৎ নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, এগুলা সবগুলো পাই কিসের জন্য? নাইট্রোজেন ডাইঅক্সাইডের জন্য। নাইট্রোজেন ডাইঅক্সাইড কেন পাই? যখন আমার এই বজ্রপাতে এই NO তৈরি হয়। NOটা কই থেকে তৈরি হয়? N2 আর O2 থেকে। এখন তুমি দেখো, যেখানে তুমি 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার জিনিসটাকে বিক্রিয়া করাইলা, তুমি একটু কমন সেন্স দিয়ে হিসাব করো যে 3000 ডিগ্রি সেলসিয়াস বিক্রিয়া করানোর পর আলটিমেটলি এখানেও কি আমি এত বেশি পরিমাণে তাপ পাবো যেটা 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বেশি হবে? কোনোদিনই না। অর্থাৎ এখানে কিন্তু তুমি বাম দিকে, অর্থাৎ বিক্রিয়া করানোর জন্য একটা হিউজ একটা এনার্জি দিচ্ছ। কত? 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা এনার্জি তুমি দিতেছো। এর ফলে এটা হচ্ছে আমাদের তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া। এখন তোমাদের বইয়ের মধ্যে এটাও খুব সুন্দর করে মেনশন করা আছে যে এই 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়ার ফলে মানে যে তুমি যেখানে বিক্রিয়াটা করাইতেছো, এটা আলটিমেটলি কত জুল দিয়ে বিক্রিয়া করানো লাগতেছে তোমার, সেটা হচ্ছে 180 কিলো জুল। তাহলে 180 কিলোজুল দিয়ে মূলত আমার এই বিক্রিয়াটা সংঘটিত হইতেছে কত তাপমাত্রায়? 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা কখন হয়? বজ্রপাতের ক্ষেত্রে। আর এই 180 কিলোজুল দিয়ে যে তুমি বিক্রিয়া করাইতেছো, এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। কারণ তাপহারী বিক্রিয়ার শর্তই ছিল যে আমার তাপ দিয়ে বিক্রিয়া করানো লাগে। এগুলো আমাদের 3 টাইপের প্রকারভেদে আমরা পড়লাম। প্রথম হচ্ছে ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। এর আগের পেজে আমরা পড়লাম একমুখী বহুমুখী। আর এই পেজে আমরা পড়লাম তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার যদি হয় তাহলে এখন আমরা শুরু করবো। ইয়েস, ক্লিয়ার যদি হয় তাহলে এখন আমরা শুরু করবো হচ্ছে রেডক্স রিঅ্যাকশন। যেটা হচ্ছে এই চ্যাপ্টারের মেইন পার্ট, সেটা হচ্ছে রেডক্স রিঅ্যাকশনের কথা বলা। আসলে রেডক্স রেডক্স রিঅ্যাকশন এটা যদি আমরা ভাঙি তাহলে কি, এটা তোমরা সবাই জানো যে এটাকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে রিডাকশন। আর এই OX, এটাকে ভাঙলে পাওয়া যায় কি? অক্সিডেশন। রিডাকশন মানে বিজারণ, আর অক্সিডেশন মানে কি? জারণ। বিজারণ আর অক্সিডেশন মানে হচ্ছে জারণ। ভাই একটা কথা কোনোদিনই মনে থাকে না, সেটা হচ্ছে বিজারক নিজে জারিত হয় তবে অপরকে বিজারিত করে। তাই তো? কার কার মনে থাকে না এটা? বিজারক নিজে জারিত হয়, অপরকে বিজারিত করে। এই জিনিসটা যাদের মনে থাকে না, চল হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি যে এই জিনিসটা কিভাবে মনে রাখা যায়। তাহলে ফার্স্টে হচ্ছে আমরা একটা ছোট্ট ছন্দ শিখি। এটা হচ্ছে জারণ, বারণ, ছারণ, বিজারক। এটা কি? জারণ, বারণ, ছারণ, বিজারক। ভাই এটা বুঝলাম না। যার জারণ হয় তার বারণ হয়, কিসের বারণ হয়? অক্সিডেশন নাম্বারের বারণ হয়। অক্সিডেশন নাম্বার কি? জারণ সংখ্যা, অর্থাৎ তার জারণ সংখ্যা বৃদ্ধি পায়। তার ছারণ হয়, কিসের ছারণ হয়?
ইলেকট্রনের ছাড়ন তাকে কি বলি? তাকে আমরা বলি হচ্ছে বিজারক। এখন ভাই কনফিউজিং জিনিস হচ্ছে এটাই যে যা জারণ হয় তাকে আমরা বলতেছি বিজারক। এটা কেমন? এখন দেখো, তুমি ধরো হচ্ছে ভালো মানুষ, এটা আসলে কিসের দ্বারা প্রুভ হয়? তুমি নিজের সাথে কেমন ব্যবহার করছো এরকম, নাকি মানুষের সাথে কেমন ব্যবহার করছো এটা? অবশ্যই তুমি মানুষের সাথে ভালো হইলে তুমি ভালো মানুষ। কাইন্ড অফ জিনিসটা এরকম যে তাহলে তুমি ভালো মানুষ এটা যেমন ডিপেন্ড করে তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করাটা, ঠিক একইভাবে এই জারক নাকি বিজারক এটা ডিপেন্ড করে সে অন্যের সাথে কেমন আচরণ করতেছে। যে বিজারক সে নিজে জারিত হয় সেটা সমস্যা না, বাট যে বিজারক সে অপরকে বিচারিত করে, তাহলে সে কি অপরকে বিচারিত করে, এই জন্য তার নাম হচ্ছে বিজারক। নিজের সাথে কেমন করতেছে বা সে নিজে কেমন হচ্ছে এটা এখানে ম্যাটারই করে না। কি করে? অপরকে বিজারিত করে, এই জন্য এটার নাম বিজারক। তাহলে ভাই যার বিজারণ ঘটে তাকে আমরা কি বলবো? তাকে অবশ্যই আমরা বলবো হচ্ছে জারক। তাহলে এখান থেকে কিন্তু লাইনটা আমাদের ডান। সেটা কি? সেটা হচ্ছে যে, ও সরি, সেটা হচ্ছে তাহলে আমাদের যারা বিজারক তারা কি করে? বিজারক নিজে জারিত হয়। বিজারককে কে জারিত করবে? কোন একটা জারক করবে। সেটা কিভাবে জারিত করবে? সে এ যদি ইলেকট্রন ত্যাগ করে জারিত করে তাহলে হচ্ছে কি ইলেকট্রন গ্রহণ করে একে জারিত করবে। ওকে, তাহলে সেই বিজারক নিজে জারিত হয় এবং অন্যকে বিজারিত করে। অন্যকে বিজারিত করে। যেমন আমি যদি Fe3+ এর কথা বলি, Fe3+ অলরেডি এই কিন্তু সর্বোচ্চ জারণ মান নিয়ে বসে আছে। Fe4+5+ কিন্তু কখনো দেখো নাই। ওর পক্ষে তাহলে কি হওয়া সম্ভব? ওর পক্ষে এখন Feও হয়ে যাওয়া সম্ভব, Fe2+ হওয়া সম্ভব। তাহলে দেখি এ যদি এখন একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে জারণ মান কি হবে? Fe2+। তাহলে এই যে ইলেকট্রন কি করলো, এ হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে এর কি ঘটলো? এর মূলত ঘটলো কিন্তু হচ্ছে বিজারণ। এখান থেকে যে একটা ইলেকট্রন গ্রহণ করলো এর কি ঘটলো? এর ঘটলো বিজারণ। বাট এই জিনিসটার নাম কি? এখন Fe3+ এর নাম হচ্ছে জারক। ক্লিয়ার? আর Fe3+ না দেখায় যদি আমি Fe2+ দিয়ে উত্তর দিই, Fe2+ Fe2+ যদি একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হয়, তুমি এখন বলবা এই ক্ষেত্রে Fe2+ কি? আর Fe2+ যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে Fe হয়, এক্ষেত্রে Fe2+টা কি? মানে কোন ক্ষেত্রে Fe2+ বিজারক, কোন ক্ষেত্রে Fe2+ জারক? দেখি ফার্স্ট বল, যদি প্রথমে বলো বিজারক কোনটা, এক নাকি দুই? একে বিজারক নাকি দুই বিজারক? দুইয়ে বিজারক। হা হা হা, হয় নাই হয় নাই, একটু আরেকটু। দুইয়ে জারক, হ্যাঁ এখন ঠিক আছে। বাকিটা? ওকে আসো তাহলে দেখাই দিই। তাহলে কি এখানে Fe2+ আমার কাজ কি করলো? এখানে Fe2+ একটা ইলেকট্রন, এক হচ্ছে বিজারক, গুড। তাহলে এখানে আমার Fe2+ একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে Fe3+ হলো, তাই না? একটা ইলেকট্রন গ্রহণ করে, সরি কি বললাম এটা, একটা ইলেকট্রন ত্যাগ করলো। তাহলে Fe2+ একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হলো। ত্যাগ করলে কি হয়? ত্যাগ করলে কি জারণ হয়? জারণ হলে ও নিজে কি হয়েছে? জারণ হলে ও নিজে কি? তখন সে নিজে বিজারক। আর সেকেন্ড কেসে Fe2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে Fe হয়েছে। দুইটা গ্রহণ করা মানে কি? বিজারণ। যার বিজারণ হয় সে কি? সে হচ্ছে জারক। তাহলে দেখছো, তুমি কখনো কোনো একটা মৌল দেখে কিংবা কখনো কোনো একটা আয়ন দেখে তুমি কোনোদিন বলতে পারবে না সে আসলে জারক নাকি বিজারক। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে বলা যায়, যেমন Fe3+ এটা কোনোদিন বিজারক হওয়া সম্ভব না। বাট মাঝামাঝি যারা থাকে, জারকও হইতে পারবে, তারা চাইলে বিজারকও হইতে পারবে। এখন এটুকু পর্যন্ত আমাদের টপিক ডান। এখন আমাদের দেখা লাগবে হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়। জারণ সংখ্যা নির্ণয়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। যেটা হচ্ছে মনে করো তুমি যেখানে এক্সাম দাও না কেন, তুমি শিওর থাকো এটা কোথাও না কোথাও একবার হলেও আসবে। ওকে, এক সেকেন্ড। তো তুমি শিওর থাকো যে জারণ সংখ্যা নির্ণয় এটা কোথাও না কোথাও শিওর আসবে। এখন এর আগে কয়েকটা বিষয় সম্পর্কে জানার সংখ্যা জানা দরকার। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর তুমি পটাশিয়াম, ক্যালসিয়াম, এরকম যদি কোনো একক পরমাণু থাকে তাহলে সেই একক পরমাণুর কি কোনো জারণ মান বা চার্জ আছে? তাই না? কখন থাকে? যখন সে একটা প্লাস একটা ইলেকট্রন দিয়ে দেয় কিংবা একটা ইলেকট্রন নেয়, প্লাস মাইনাস তখন থাকে। বাট যদি শুধুমাত্র একটা একক পরমাণু নিয়ে কথা বলি,
তাহলে কিন্তু তার কখনই কোনো চার্জ থাকে না। তাহলে বলা যায় যে একক পরমাণুর ক্ষেত্রে কোনো জারণমান নাই বা কোনো চার্জ নাই। বা তুমি কোন জারণমান বল, জারণমান আলটিমেটলি হচ্ছে চার্জ, মান নেই, বা যদি বলতে চাও জারণমান 0। এরপর খেয়াল করো যে হচ্ছে F2 মৌলের অণু বলে এগুলাকে, F2, Cl2, Br, এদের কি কোনো জারণমান আছে? এদেরও কোনো জারণমান নাই, এদের জারণমানও কি 0। তুমি হচ্ছে দুই ভাবে মনে রাখতে পারো, একটা হচ্ছে কোন একটা যৌগের ওভারঅল জারণমান 0, আরেকটা হচ্ছে কোন একটা যদি মৌলের অণু হয়, এগুলোকে হচ্ছে মৌলের অণু বলে, আর কিছু কিছু আছে যৌগের অণু, যেমন MgO, এটা হচ্ছে যৌগের অণু, বাট Cl2 এটা হচ্ছে মৌলের অণু। অর্থাৎ একই পরমাণু যদি দুইবার যুক্ত হয়ে কোনো অণু গঠন করে তখন ওটাকে বলেছে আমরা মৌলের অণু। খুব সম্ভবত ঠিকই বলছি, তাই না? ওকে, এখন হচ্ছে F2Cl2Br2 এদের জারণমান 0। আরেকটা ব্যাপার যে কোন যৌগের সর্বমোট জারণমান 0, যৌগের টোটাল জারণমান 0। আর আরেকটা জিনিস তোমরা জানো যে কোন একটা যৌগমূলকের উপরে চার্জ যা লেখা থাকে ওইটা হচ্ছে তার জারণমান। যেমন SO4 2 এর কথা যদি বলি, তাহলে কি SO4 এই সম্পূর্ণটা জারণমানের যোগফল কত? উপরে 2 এর সমান। ওকে, তাহলে হচ্ছে কতগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে যে দুই পরমাণুর মধ্যে, এগুলো লিখে নাও, দুই পরমাণুর মধ্যে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি বেশি তার জারণমান নেগেটিভ। ভাই বুঝি নাই, তো খুবই সুন্দর কোশ্চেন সলভ করাবো, এরপরে তুমি বুঝতে পারবে যে আসলে জিনিসটা কিভাবে হইলো। দুইটা পরমাণুর মধ্যে যার ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি তার জারণমান নেগেটিভ। এখন ঠিক এই দুটো কোশ্চেনে তোমরা অ্যান্সার দাও খুব দ্রুত। ফার্স্ট কোশ্চেন, অক্সিজেনের জারণমান তুমি বলবা, OCl2 তে অক্সিজেনের জারণমান বলবা, আর হচ্ছে OF2 তে অক্সিজেনের জারণমান বলবা। কার? অক্সিজেনের জারণমান। বলো দেখি কে বলতে পারো আগে। OCl2 তে অক্সিজেনের জারণমান বলবা, আর হচ্ছে OF2 তে অক্সিজেনের জারণমান বলবা। +2 কোনটাতে +2? প্রথমটাতে? আগে প্রথমটা বলো, এরপর হচ্ছে পরেরটা বলো। প্রথমটা হচ্ছে +2, দুইটাতে +2 কি? না না, দুইটাতে +2 না। ওকে, ইফতি বলছো একটাতে হচ্ছে +2, আচ্ছা ঠিক আছে। OCl2 তে? ওকে, চলো এখন সলভ করাই দিই। তাহলে মূলত দেখো, আমরা হচ্ছে OCl2 নিয়ে যখন কথা বলতেছি, আবার OF2 নিয়ে কথা বলতেছি। প্রথমত আমরা যে কাজটা করি, তুমি হচ্ছে ভাবতে পারো যে হচ্ছে ভাই আপনি একটাকে এক্স ধরে নেন, আরেকটা দিয়ে হচ্ছে করান। এখন কথা হচ্ছে যে তুমি দুইটাতে, মানে তুমি যেভাবে করো না কেন, এটা হচ্ছে কোনো না কোনো একটাতে ভুল আসবে। তুমি দুইটাতে অক্সিজেনকে এক্স ধরবা, পরে দুইটাতে হচ্ছে এখানে -2 এখানে -2 লিখবা, তাহলে কি দুইটাতে অক্সিজেন জার্মান 2 আসবে। আবার তুমি যদি ভাবো না যে আমি অক্সিজেনের জার্মান -2 জানি, ক্লোরিনেটটা বের করবো, তখন তুমি ক্লোরিনেটটা আবার +1 আসবে। অর্থাৎ এটা এক্স ধরে যে করা যাবে না, এতক্ষণে তুমি বুঝতে পারছো। তো এটা কি ধরে করা লাগবে বা কি হবে জিনিসটা? OCl2, আগে তুমি আমাকে এটা বলো যে OCl2 তে কে বেশি তড়িৎ ঋণাত্মক? তড়িৎ ঋণাত্মকতা একটা সারি তোমাদের কিন্তু পড়াইছিলাম, মনে আছে? এটা হচ্ছে একদম প্রথম দিন পিরিয়ডিক টেবিলে পড়ানোর সময় হচ্ছে আমি সারিটা তোমাদেরকে দেখাইছিলাম। ওকে, তাহলে কি এটা হচ্ছে FONCl Br I SC PH, এটা হচ্ছে আমার তড়িৎ ঋণাত্মকতা সারি। তাহলে OCl2 তে কে বেশি তড়িৎ ঋণাত্মক? অবশ্যই অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক। তাহলে চার্জটা কে নিবে? অক্সিজেন নিবে। তাহলে অক্সিজেনের কত? -2। আগে অক্সিজেন -2 নিয়ে নিল। 0 হওয়ার জন্য তাহলে কি হওয়া লাগবে? এখানে আমার +2 হওয়া লাগবে। দুইটা ক্লোরিনের জন্য +2, তাহলে একটা ক্লোরিনের জন্য কত? +1। তাহলে এখানে অক্সিজেনের জারণমান -2 আর ক্লোরিনেরটা +1। ভাই ক্লোরিনের জার্মান তো কখনো +1 দেখিনি। এই যে দেখো, ক্লোরিনের জার্মান +1 হওয়া কিন্তু সম্ভব। যখন, কখন? হচ্ছে আমরা অল টাইম দেখছি HCl, ক্লোরিনের জার্মান এই সময় বের করা দেখছি, এটা -1 এটা +1। কেন? কারণ হচ্ছে এখানে হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে কে বেশি তড়িৎ ঋণাত্মক? অবশ্যই ক্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক। এই জন্য আমরা সবসময় ক্লোরিনকে মাইনাসে দিতাম। বাট শুধুমাত্র তুমি অক্সিজেনের ক্ষেত্রে হিসাব করে দেখো, কিংবা নাইট্রোজেনের ক্ষেত্রে তুমি NCl3 হিসাব করো, তাও কিন্তু ক্লোরিনের জার্মান কি হবে? এটা -3, ক্লোরিন এটা +3।
প্লাস থ্রি কয়টার জন্য? তিনটার জন্য প্লাস থ্রি, তাহলে একটার জন্য কত? প্লাস ওয়ান। তাহলে অক্সিজেন বা ক্লোরিন নাইট্রোজেনের সাথে যুক্ত হয় তখন কিন্তু ক্লোরিনের জারণ মান প্লাস ওয়ান হয়ে যায়। এখন ওয়েভ টু, ওয়েভ টু তে অক্সিজেন নাকি ফ্লোরিন কে বেশি তড়িৎ ঋণাত্মক? অবশ্যই ফ্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে নেগেটিভটা কি নিবে? অবশ্যই ক্লোরিন নিবে। একটার জন্য মাইনাস ওয়ান, দুটার জন্য মাইনাস টু, তাহলে প্লাসটা কার? অক্সিজেনের। এখানে অক্সিজেনের জারণ মান কত? প্লাস টু। আর ফ্লোরিনের, ফ্লোরিনের হচ্ছে মাইনাস, কি হলো এটা, আর ফ্লোরিনের মাইনাস ওয়ান। ক্লিয়ার? এটা কি দেখলাম আমরা? এটা হচ্ছে ইলেকট্রো নেগেটিভিটি সারি। কার ইলেকট্রোনেগেটিভ সবচেয়ে বেশি? এভাবে। দেন দেখি, তারপর এই টপিকটা বুঝছো? ওয়ান সেকেন্ড প্লিজ। আচ্ছা বলছো যে ভাইয়া এলসিএল থ্রি কোভালেন্ট বন্ড কেমনে একটু বলেন। আচ্ছা ঠিক আছে, আজকে শেষের দিকে যখন ওই যে কোঅর্ডিনেট বন্ড নিয়ে একটু কথাবার্তা বলবো তখন এলসিএল থ্রি ব্যাপারটা তোমাকে বুঝাই দেবো। আগে চলো এই যে টপিকটা পড়েছি এটাকে শেষ করি, তোমার কথা মনে থাকবে, সমস্যা নেই। তাহলে কি ওসিএল টু, এখন তো আরেকবার বলতেছি যে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে তুমি যখন এই প্লাস মাইনাসটা দিবা, তুমি কি জানো অক্সিজেনের জন্য হচ্ছে টু হবে, যার যোজনী তুমি এটা জানো। তাহলে কি, আচ্ছা সরি, তুমি কি জানো ওসিএল টু তে অক্সিজেনের যোজনী যে টু হবে তুমি এটা জানো। যোজনীর কথা বলছে, জার্মান মান কিন্তু না। আর ক্লোরিনের কথা হবে ওয়ান যোজন হবে, তুমি সেটাও জানো। কিন্তু সমস্যা কি, আমরা অক্সিজেনকে মাইনাস টু ভাবে অভ্যস্ত, আমরা ক্লোরিনকেও কিন্তু মাইনাস ওয়ান ভাবে অভ্যস্ত। তবে একটা যৌগতে দুইটা পরমাণু আছে, দুইটি কি মাইনাস হওয়া সম্ভব? কোনোদিনই না। দুইটি প্লাস হওয়া সম্ভব? কোনোদিনই না। তাহলে কি আমার যে কোনো একটা তো স্যাক্রিফাইস করা লাগবে, যে কোনো একটা প্লাস হয়ে যাবে, যে কোনো একটা মাইনাস হয়ে যাবে। এখন এটাই কথা, কোনটা মাইনাস হবে কোনটা প্লাস থাকবে এটা বুঝতে পারবো, যে বেশি তড়িৎ ঋণাত্মক সে হয়ে যাবে মাইনাস। ওকে, এখানে কেউ বেশি তড়িৎ ঋণাত্মক অক্সিজেন, তাহলে এই মাইনাস টুটা অক্সিজেনে নিয়ে নিবে। তাহলে ক্লোরিন কি হয়ে যাবে? ক্লোরিন এটা কিন্তু প্লাস ওয়ান হয়ে যাবে। প্লাস ওয়ান, একটার জন্য প্লাস ওয়ান, দুটার জন্য প্লাস টু। ঠিক একইভাবে ওয়েভ টু ক্ষেত্রে তুমি এভাবে চিন্তা করতে পারো। ওয়েভ টু কি, দুইজনই তো হচ্ছে আমরা ফ্লোরিনকে মাইনাস, অক্সিজেনকে মাইনাস টু বলে অভ্যস্ত, ফ্লোরিনকে মাইনাস ওয়ান বলে অভ্যস্ত। দুটিকে একসাথে মাইনাস হওয়া সম্ভব কোনো একটা যৌগে? কোনোদিনই না। একটা প্লাস হওয়া লাগবে, একটা মাইনাস হওয়া লাগবে। এখানে প্লাস হবে কোনটা এটা বুঝতে পারবো ইলেকট্রোনেগেটিভিটির উপর। ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভ বেশি, তাই ও হচ্ছে মাইনাসটা নিয়ে বসে থাকবে, আর অক্সিজেন আবার প্লাস নিয়ে নেবে। ক্লিয়ার? এটা হচ্ছে যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে আমরা বেশ কতগুলো প্র্যাকটিস করব খুব দ্রুত। আমি হচ্ছে একদিক থেকে যৌগগুলো লিখি, তোমরা হচ্ছে এখানে আমাকে কেন্দ্রীয় মৌলের জারণ মানটা বলবা। কেন্দ্রীয় মৌলের জারণ মান আমি সিরিয়ালি লিখবো, তোমরা সিরিয়ালি অ্যান্সার দিবা। ওকে, ওকে তাহলে এই যে একজন হচ্ছে NO2 এর অক্সিডেশন নাম্বারটা জিজ্ঞেস করতে বলছো। সমস্যা হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড গুলো না বেশ কনফিউজিং। কিভাবে? তুমি এই যে আমি তোমাকে যদি NO এর কথা বলি, তুমি একটু দেখি আমাকে চিন্তা করে বলো তো যে হচ্ছে NO তে অক্সিজেনের জারণ মান কত, এই চিন্তা করতে পারো কিনা? বা হচ্ছে এন আসলে কিরকম হওয়া উচিত, এন ডাবল বন্ড ও নাকি এন ট্রিপল বন্ড ও? এন ডাবল বন্ড হইলে তো আবার নাইট্রোজেনের তিনটা হওয়া উচিত ছিল, হইলো না। আবার এন ট্রিপল বন্ড হলে তো আবার অক্সিজেন তিনটা নিতে পারবে না। তাহলে কি হবে? এটা কি হবে দেখি, কেউ আন্দাজ করতে পারো যে এনও আসলে কিভাবে গঠিত হয়েছে? এনও আসলে গঠিত হয়েছে এইভাবে, দুইটা বন্ড, মাঝখানে আমার একটা রেজোনেন্স। এই জন্য এটাকে বলে, এখানে অক্সিজেনের যে বন্ড অর্ডার বা হচ্ছে কতগুলো বন্ধন দ্বারা যুক্ত এটাকে বলা হচ্ছে 2.5। এটা তোমরা জানো কিনা? ইয়েস, রেজোনেন্স। এখন রেজোনেন্স জিনিসটা বোঝা লাগবে না। রেজোনেন্স কাইন্ড অফ এভাবে তুমি মনে রাখতে পারো যে জেনে এখানে ইলেকট্রনটা কি এখানে অবস্থান করতেছে, এখানে করতেছে, এই বন্ডে ইলেকট্রনটা কি দুই সাইডে দুটো অবস্থান করতেছে। বাট রেজোনেন্স হলে ইলেকট্রনটা নাইট্রোজেন অক্সিজেন দুইটার উপর দিয়ে অবস্থান করতেছে, মানে যে কোনো একটার না। এখানে যেমন ধরো নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই ইলেকট্রনটা তুমি বলতে পারবে নাইট্রোজেনের, এইটাও বলতে পারবে নাইট্রোজেনের, এই সাইড এটা বলতে পারবে অক্সিজেনের, এটাও বলতে পারবে অক্সিজেনের।
বা যেটা রেজোনেন্স সেটা তুমি কোনোটাকে বলতে পারবে না, এটা আসলে নাইট্রোজেনে না অক্সিজেনে তুমি জানো না। এই জিনিসগুলোকে বলি হচ্ছে আমরা রেজোনেন্স, যেটা হচ্ছে এই যে প্রতিনিয়ত সঞ্চারণশীল। এই জন্য নাইট্রোজেনের অক্সাইড গুলার এই পারফেক্ট নাম্বারটা বলা একটু টাফ। তাও তুমি যদি বলো যে কোনো একটা জিনিস বাড়তি জানার ইচ্ছা থাকলে আমি চেষ্টা করবো অবশ্যই, যেগুলো জানি না তুমি গুগল থেকে দেখা তাহলেই হয়ে যাবে। ওকে, তো আমি শেষের দিকে একটু চেষ্টা করবো পারি কিনা। চলো এখন হচ্ছে কেন্দ্রীয় মৌলের জারণ মানগুলো তুমি বের করবো আমরা। প্রথমে আসে KMnO4, তারপর K2Cr2O7, তারপর Fe2O3 এর Fe এর জারণ মান বের করবো, FeO এর Fe এর জারণ মান বের করবো, H2SO4 এ সালফারের জারণ মান বের করবো, H2SO3 তেও সালফারের জারণ মান বের করবো, H2SO5 এ সালফারের জারণ মান বের করবো, তারপর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইটে এখানে আমরা হাইড্রোজেনের জারণ মানটা বের করবো। চলো, তারপর হচ্ছে K2, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। K2O তে অক্সিজেনের জারণ মান বের করবো, K2O2 তে বের করবো, আর হচ্ছে KO2 তে বের করবো। চলো আসো, এগুলো হচ্ছে সবগুলা অ্যাপ্রোচ নিয়ে দেখো। ওকে, তোমাদের হচ্ছে 20 সেকেন্ড টাইম, এরপর হচ্ছে আমি নিজে সলভ করে দিব। এই চ্যাপ্টারটা কিন্তু হিউজ বড়, তাই না? বেশ বড় কিন্তু এই চ্যাপ্টারটা। আমাদের 2 ঘন্টায় শেষ হবে কিনা শিওর না, 2 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়ার। এটা তো হচ্ছে কতক্ষণ ক্লাস হয়েছে এটাও দেখা। যাই হোক, আমরা হচ্ছে খুব সম্ভবত 40-এর দিকে শুরু করছিলাম। ওকে, দেন আসো, তাহলে কি কেন্দ্রীয় মৌলের জারণ মান। এখন এখানে কেন্দ্রীয় মৌলিকা এখানে আমরা যা যাটা বের করবো সেটা বলি। প্রথমত হচ্ছে এটাতে আমরা ম্যাঙ্গানিজের বা Mn এর জারণ মান বের করার চেষ্টা করবো। তাহলে প্রথমত কি অক্সিজেন যে কোনো জায়গায় যে প্রথমে এক্স দিয়ে তো বের করা যে এটা গেল, এদিকে আমরা একটু পারি কিনা। সম্পূর্ণ মৌলের বা সম্পূর্ণ যৌগের জারণ মান যেরকম হবে এটা আমরা জানি। অক্সিজেনটা কত? অক্সিজেনের জন্য -8, পটাশিয়ামের কত? +1। তাহলে এটা মিলার জন্য মানে ম্যাঙ্গানিজের কত হওয়া লাগবে? ইয়েস, +7। এখন K2Cr2O7, ভাই এগুলাতে আপনি ইলেকট্রোনেগেটিভিটি নিয়ে কাজ করলে না কেন? কারণ তুমি এখানে দেখো, তুমি ম্যাঙ্গানিজ আর অক্সিজেন দুটাতে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? অবশ্যই অক্সিজেনের অনেক বেশি। তাহলে কি অবশ্যই অক্সিজেন কি মাইনাসটা নিয়ে থাকবে, এটাই। এখন দেখো K2Cr2O7 এখানে কোনো রকম সন্দেহই আসে না, কারণ ফোন করলে ছিল মানে FONClBr এগুলো ছিল। তাহলে কি শুধুমাত্র যদি ফ্লোরিন থাকে শুধুমাত্র অক্সিজেন তখন মাইনাস নিতে পারবে না, এছাড়া যে কোনো কেসে অক্সিজেন আমার মাইনাসটা গ্রহণ করতে পারবে। তাহলে অক্সিজেনের এই কত এখানে, ক্রোমিয়ামের K2Cr2O7 অক্সিজেনের কত? -14। পটাশিয়ামের +2। তাহলে আমার এই জিনিসটা নিউট্রাল হওয়ার জন্য Cr2 এর কত হওয়া লাগবে? +12। দুইটার জন্য যদি +12 হয়, একটার জন্য কত? 6। তাহলে এখানে কত কাজ করতেছে? ক্রোমিয়াম 6+, এখানে কাজ করতেছে ম্যাঙ্গানিজ 7+, এখানে হচ্ছে আমাদের ক্রোমিয়াম 6+। ক্লিয়ার? তারপর সে Fe2O3, O3 মানে কত? এখানে হচ্ছে -6, এখানে অবশ্যই +6 হওয়া লাগবে। কয়টা ফেরামের জন্য +6? দুইটার জন্য, তাহলে একটার জন্য কত? +3। তাহলে এখানে কাজ করতেছে Fe3+। তারপর FeO, হ্যাঁ তারপর আসলে হচ্ছে FeO, এটাতে কত? এটা খুবই নর্মাল, এখানে যদি -2 হয় অবশ্যই এখানে +2, তাহলে এখানে কত কাজ করতেছে? Fe2+। দেন এরপর হচ্ছে H2SO4, এখানে কি -8 +2, মাঝখানে কত কাজ করতে হবে? +6। তাহলে এখানে আমাদের কাজ করতেছে সালফার 6+। এরপর এখানে -6, এখানে +2, অবশ্যই তাহলে এখানে কাজ করা হবে +4, এখানে S4+। এই যে এরপরটা ইন্টারেস্টিং, এখানে -10, এখানে +2, এখানে কত? +8। তাহলে কি এখানে সালফার 8+ কাজ করতেছে? দেখি একজন বলতো আমাকে, সালফার 8+ কাজ করা কোনোদিন সম্ভব? সালফারের সালফারের যোজনী কত হইতে পারে? সর্বোচ্চ 6 হওয়া সম্ভব সালফারের যোজনী। তারপর তাহলে 8 যোজনী, 8 জারণ মান এখানে কিভাবে সম্ভব? এটা কখনোই সম্ভব না। H2SO5 এ সালফারের জারণ মান 8 যদি দেখায়ও 8 কাজ করতেছে না, এখানে আমাদের কাজ করতে ঠিক একইভাবে, ঠিক একইভাবে এখানে 6ই কাজ করতেছে। এখানে কত কাজ করতেছে? এখানেও আমাদের 6ই কাজ করতেছে। ভাই কিভাবে? ফার্স্টে একটা হ্যাক্স বলে দেই, যে যখন কোনো একটা সর্বোচ্চ জারণ মান যত হওয়া সম্ভব এর থেকে যদি কখনো বেশি দেখো, তাহলে তুমি কি করবে জানো? আগেরটাই তুমি দিয়ে দিবা। মানে ধরো আমি তোমাকে এটা একটু বুঝাই বলি, সালফার কি দেখলাম আমরা? 8 দেখলাম, তাহলে সালফার 8+ আমাদের বের হয়ে আসছে। আমরা কি জানি সালফার কত হওয়া সম্ভব? 6 হওয়া সম্ভব।
তখন অ্যান্সার তুমি জার্মান মান 6ই বসাই দিবা, কারণ এর বেশি কোনোদিনই হওয়া পসিবল না। যখন তুমি সর্বোচ্চটা থেকে বেশি দেখবা তখন তুমি সর্বোচ্চটা বসাই দিবা। ভাই এটা কিরকম গুজামিল গুজামিল টাইপ লাগতেছে? লাগবে না, দেখাই তোমাকে। কারণ এই সবকিছু ডিপেন্ড করে হচ্ছে যে কিভাবে ও গাঠনিক স্ট্রাকচারটা কিভাবে আছে। আমি যদি তোমাকে H2SO4 এটা স্ট্রাকচারটা দেখাই, ফার্স্টে দেখো H2SO4 এটা স্ট্রাকচারটা কেমন। এটা স্ট্রাকচার হচ্ছে S ডাবল বন্ড O ডাবল বন্ড O OH OH। এটা হচ্ছে আমার H2SO4 স্ট্রাকচার। আমি যদি H2SO5 এর স্ট্রাকচারটা তোমাকে দেখাই, এটা স্ট্রাকচারই তখন চেঞ্জ হয়ে যাবে। একটা এরকম ও OH, আর এখানে হচ্ছে OH। বুঝছো? আমার অক্সিজেনের পারক্সাইড বন্ড কাজ করছে। এটাকে আমরা বলি হচ্ছে পারক্সাইড বন্ড। ভাই পারক্সাইড বন্ড মানে কি? যেখানে অক্সিজেনের জারণ মান -1, ওইটাকে বলেছি আমরা পারক্সাইড বন্ড। এখানে একটা -1, এখানে একটা -1, আর এখানে কত? এখানে হচ্ছে আমাদের 2 মাইনাস। তাহলে দেখো কতগুলো কাজ করতেছে, 1 2 3 4, আর এখানে কত 5 6। তাহলে কি সালফার এটা কত 6ই কাজ করলো না? আর এখানে কত কাজ করতেছিল 1 2, এই যে ওএইচ এর জন্য একটা মাইনাস, এই ওএইচ একটা মাইনাস, এটার জন্য 2 মাইনাস, এটার জন্য 2 মাইনাস। তো তাহলে হচ্ছে কি পরবর্তী 6 প্লাস, ওইখানেও কিন্তু আমার 6 প্লাস। পরবর্তী 6 প্লাসে কিভাবে হয়েছে পারক্সাইড বন্ড। এখন সালফার এসিড প্লাসে থাকলো না, কারণ এটা প্রকৃতিতে অনেক থাকে না। তাহলে তোমার কাজ কি? যখনই সর্বোচ্চ যোজনী থেকে তুমি বেশি দেখবা, তখন তুমি সর্বোচ্চ যোজনীটা বসাই দিবা। প্রকৃতিতে ও কোনো না কোনো ভাবে নিজের মিলায় ও হচ্ছে সর্বোচ্চ যোজনীটা এনে পড়বে, কোনোদিন আনস্টেবল থাকবে না। এখন তোমার তো সবসময় জানার প্রয়োজন নাই যে এটা যেমন পারক্সাইড বন্ডের মাধ্যমে হয়েছে, অন্য কোনো মাধ্যমে হইতে পারে। সেটা হচ্ছে দুইটা যৌগ মিলে যাওয়ার মাধ্যমে হইতে পারে, যেটাকে হচ্ছে কি বলে, ওই যে দুইটা যৌগ মিলে যাওয়াকে কি জানি বলে, মাথায় আসতেছে না। তো ওইভাবে হইতে পারে। এখন তোমার ওইটা তো জানার দরকার নেই ও কিভাবে স্টেবল হয়েছে। তুমি শুধুমাত্র এটা খেয়াল রাখবা যে ওর যখনই তুমি দেখবা সর্বোচ্চ জারণ মানের থেকে বেশি মান আছে, তখন তুমি সর্বোচ্চ জারণ মানটাকে যোজনী আকারে বসাই দিবা। এ কোনো না কোনো ভাবে স্টেবল হয়ে যাবে, এটা তোমার চিন্তা নাই। ক্লিয়ার? এখানে A6+ হয়, হয় না, কি হয় S6+ই কিন্তু হয়। এখন আসো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এখানে একটা ছোট কথার ব্যাপার আছে। ওকে আসো। এখন এখানে লিথিয়াম আছে, আমার অ্যালুমিনিয়াম আছে, হাইড্রাইড আছে। কে বেশি তড়িৎ ঋণাত্মক? নেগেটিভটা কে নিবে? চিন্তা করতে, নেগেটিভ কে নিবে এখানে? আমরা চারবার যদি একাই লাগাতে যাই, কি ছিল FONClBrISCPH, অর্থাৎ এটাকে আমি এভাবে বলতাম ফোন করলে বাড়ির ইমোশন, সাথে কমে পিওর হেসিটেশন। এই হাইড্রোজেন, তাহলে কি এই তড়িৎ ঋণাত্মকতার সারির মধ্যে হাইড্রোজেন আছে? লিথিয়াম আছে না, অ্যালুমিনিয়াম আছে তাও না। তাহলে মাইনাসটা কে নেবে? এখানে মাইনাসটা নেবে হচ্ছে হাইড্রোজেন, যেটা আমরা দেখে খুব একটা অভ্যস্ত না। হাইড্রোজেনের জার্মান -1, এটা দেখে আমরা খুব একটা অভ্যস্ত না, H+ আকারে সবসময় দেখি, বাট এইটা কোনোদিন দেখে অভ্যস্ত হওয়ার উপর না, লজিকের উপর ডিপেন্ড করে। তাহলে এটা 4+। লিথিয়াম কি অলওয়েজ প্লাস। তাহলে অ্যালুমিনিয়ামের কত হওয়া লাগবে এখানে আমার? অ্যালুমিনিয়ামের অবশ্যই আমার 3+ হওয়া লাগবে। এখানে আমার কি কাজ করতেছে? অ্যালুমিনিয়াম 3+। এখন এই পরের তিনটা বেশি ইম্পর্টেন্ট, K2O, K2O2, আর হচ্ছে KO2। এই টাইপের যৌগগুলোকে আমরা বলি হচ্ছে মোনোঅক্সাইড। এই টাইপের যৌগগুলোকে বলি আমরা পারক্সাইড। আর এইগুলাকে আমরা বলি সুপার অক্সাইড। ভাই এটা আমি বুঝবো কিভাবে? এই দেখো অক্সিজেনের জারণ মান দিয়ে এই জিনিসটা বোঝা যায়। আর তুমি যদি ইন্টারমিডিয়েট ওঠো তুমি এমনি দেখেও বুঝতে পারবা। আপাতত আমি যদি বলি, একটা হচ্ছে পারক্সাইড, একটা হচ্ছে সুপার অক্সাইড, এটা হচ্ছে মোনো অক্সাইড। মোনো অক্সাইড অক্সিজেন জারণ মান অল টাইম -2 হয়। কারণ দেখো পটাশিয়ামের +2, অক্সিজেনের -2। তাহলে মোনো অক্সাইডে অক্সিজেনের জারণ মান অলওয়েজ -2। আমরা কি দেখলাম? পারক্সাইড অক্সিজেন জারণ মান কত আসে? -1 আসে। এটা দেখো এখানে প্রুফ দেখবো আমরা। K2 এর জন্য তো অলওয়েজ +2। তাহলে মিলানোর জন্য অক্সিজেন কত হওয়া লাগবে? অবশ্যই -2 হওয়া লাগবে। কয়টা অক্সিজেনের জন্য -2? দুইটার জন্য -2। তাহলে প্রতি অক্সিজেনের জন্য কি ও মাইনাস। বুঝছো? তাহলে এখন অক্সিজেন যাওয়ার মান কত? -1। এখন দেখো Q2, Q2 তে পটাশিয়ামের কত? একটা প্লাস, অক্সিজেনের কত? তাহলে মাইনাস। দুইটা মিলায় একটা মাইনাস, তাহলে প্রত্যেকের জন্য কি হাফ করে না? তাহলে সুপার অক্সাইডে অক্সিজেনের যাওয়ার মান কত? এটা হচ্ছে আমরা বলি হাফ মাইনাস, বক্সের যাওয়ার মান কত? -1/2। যোজনী কিন্তু কোনোদিন হাফ হতে পারে না, যোজনী অলওয়েজ পূর্ণ সংখ্যা হবে। এখানে হচ্ছে আমার যোজনী আর জারণ সংখ্যার পার্থক্য। তুমি অ্যালুমিনিয়ামের কথা বলো, এটা যা যোজনী তাই জারণ সংখ্যা। তুমি এখানে এটার কথা বলো, এটার যোজনীও এক, জারণ সংখ্যাও এক। যোজনী এক, জারণ সংখ্যা -1। বা তুমি হচ্ছে সালফারের কথা বলো, যোজনীয় 6, জারণ সংখ্যা +6। বাট শুধুমাত্র Q2 এর ক্ষেত্রে এর যোজনী আর জারণ সংখ্যা জিনিসটা কিন্তু সেম না।
যোজনী হচ্ছে এক মৌলের সাথে আরেক মৌলের যুক্ত হওয়ার ক্ষমতা, আর জারণ মান কি, ওর হচ্ছে ওই যৌগের মধ্যে ওইটা চার্জ। ক্লিয়ার? তাহলে কখনো যদি বলে সুপার অক্সাইডের জারণ মান কত, -1, পার অক্সাইডে -1, আর মেনলি নর্মাল মনো অক্সাইডে হচ্ছে -2। ক্লিয়ার? এটা কিন্তু বেশ হাই ভোল্টেজ টাইপ একটা টপিক পড়ে ফেললাম আমরা, মৌলের জারণ মান। অন্য টপিকে যাব। ক্লিয়ার? চলো তাহলে হচ্ছে আমরা অন্য টপিকে যাই। তাহলে আমরা কি দেখলাম, বেশ হচ্ছে রেডক্স প্রথমে দেখে ফেলছি, এখন হচ্ছে রেডক্স রিঅ্যাকশনে আমরা জারণ মান বের করে দেখছি। এখন ভাই আসলে যে রেডক্স রিঅ্যাকশন হয় এটা হচ্ছে আমাকে দেখান, কি কি কেসে রেডক্স রেডক্স রিঅ্যাকশন হয়। ও, তাহলে এখন দেখি আমাদের যে কি কি কেসে আমাদের রেডক্স রিঅ্যাকশনটা ঘটে। রেডক্স রিঅ্যাকশন মূলত 4 কেসে ঘটে। প্রথমত, একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, এরপর সেকেন্ড বিয়োজন বিক্রিয়া, তারপর থার্ড প্রতিস্থাপন বিক্রিয়া, এরপর ফোর্থ হচ্ছে দহন বিক্রিয়া। এই 4 কেসে মূলত রেডক্স বিক্রিয়া ঘটে। রেডক্স বিক্রিয়া মানে কি, সেখানে জারণ বিজারণ হয়, অর্থাৎ কেউ ইলেকট্রন ত্যাগ করে কেউ ইলেকট্রন গ্রহণ করে। এটা থেকে সহজ বুঝার উপায় কি জানো, জারণ মানে চেঞ্জ হয়ে যায়। তুমি এখানে দেখবা যে Fe2+ আকারে ছিল, ওইখানে বিক্রিয়া পরে যায় দেখবে Fe3+ হয়ে গেছে জিনিসটা। এই টাইপের জিনিস যৌগগুলোকে বলি হচ্ছে আমরা, বা বিক্রিয়াকে আমরা বলি রেডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ। কিভাবে বুঝবা, জারণ মানে চেঞ্জ দেখলেই তুমি বুঝতে পারবা। ফার্স্ট হচ্ছে সংযোজন নিয়ে কথা বলি। আমি একটা বেশ ভালো ভয় আছে বুঝছো, সেটা হচ্ছে কারেন্ট চলে যাওয়ার। হচ্ছে এখন ধরো সংযোজন বিক্রিয়া। তো সংযোজন বিক্রিয়ার ব্যাপারটা কি, সংযোজন বিক্রিয়া হচ্ছে যে আমার দুই বা ততোধিক বিক্রিয়ক একসাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পর এরা একটা উৎপাদ তৈরি করবে। তাহলে কি করবে, দুই বা ততোধিক বিক্রিয়ক মিলে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে আমার একটা উৎপাদ তৈরি করবে। এটাকে আমরা বলি সংযোজন বিক্রিয়া। তোমরা যদি বলো কিছুক্ষণ পর হচ্ছে নামাজের একটা বিরতি দিবনি, দেখে যতটুকু পড়ায় ফেলা যায়, আর 5 মিনিট পর দিবনি। তাহলে কি সংযোজন বিক্রিয়ার ব্যাপারটা কি, দুই বা ততোধিক মিলে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে আমার একটা উৎপাদ তৈরি করবে, এটাকে বলি হচ্ছে আমার সংযোজন বিক্রিয়া। একটা উদাহরণ দেখান। ধরো FeCl2 এর সাথে আমার আরেকটা Cl2 মিলে বিক্রিয়া করছে, বিক্রিয়া করার পর 2Fe Cl3। কি দেওয়া যেন থাক, আমি ওসি করতে খুব একটা আগ্রহী না। কি জানি বলে, ওই যে সমতাকরণ করতে, তোমরা নিজের সমতাকরণ করে নিতে পারবা। তাহলে FeCl2 আর Cl2 মিলে বিক্রিয়া করে আমার FeCl3 তৈরি করছে। ভাই বুঝবো কি আমরা এখানে জারণ বিজারণ হয়েছে। প্রথম কেস, প্রথম কথা, এখানে আমার ক্লোরিনের জারণ মান কত, -3, তিনটার জন্য -3। ফেরামের কত, +3। এখানে ফেরামের কত ছিল, +2। ক্লোরিনের কত ছিল, -2, এখানে ছিল 0। দেখো ফেরামের কি হয়ে গেছে, ফেরাম Fe2+ থেকে Fe3+ হয়ে গেছে না। এর মানে ফেরামের কি ঘটছে, ফেরামের ঘটছে হচ্ছে জারণ, জারণ সংখ্যার বাড়ছে, এর মানে জারণ ঘটছে। আর Cl2 কি হয়েছে, 0 ছিল, 0 থেকে পরবর্তীতে কি -1 হয়ে গেছে। তিনটার জন্য -3 মানে কি, একটার জন্য -1, এর মানে ক্লোরিনের কি হয়েছে, এখানে বিজারণ হয়েছে। সো এটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া। ভাই কিভাবে বুঝলাম, প্রথমে আমরা বুঝে গেছি হচ্ছে Fe2+ ছিল, এখান থেকে Fe3+ হয়েছে, আর পরবর্তীতে এখানে Cl2 0 আকারে ছিল, পরবর্তী যৌগের মধ্যে ঢুকে গেছে। একটা হ্যাক্স তোমরা কি জানো, তুমি কখনো যদি বিক্রিয়ক বা উৎপাদ যে কোনো এক জায়গায় বা উভয় জায়গাতেই, তুমি যদি কোথাও এরকম মৌলের অণু কিংবা শুধুমাত্র একটা পরমাণু আলাদা হয়ে যেতে দেখো, তুমি শিওর থাকো এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। কেননা এখানে যখন 0 ছিল, পরবর্তীতে যাই যৌগ গঠন করুক না কেন, HCl গঠন করুক বা দুনিয়ায় যাই গঠন করুক, ওই সময় কিন্তু আর 0 থাকবে না, মাইনাস হবে বা +1 হবে, ফেরাম হোক সোডিয়াম হোক যে কোনো কিছু। তার মানে কি, এখানে যদি আমার ফার্স্টে 0 থেকে দেখো, এখানে তো একটা হলেও চেঞ্জ হবে। আর যে কোনো একটা পরমাণু চেঞ্জ হওয়া মানে ওইটা হচ্ছে রেডক্স রিঅ্যাকশন। কারণ একটা চেঞ্জ হলে কি, অবশ্যই আরেকটা চেঞ্জ হয়েছে, একটা বিজারণ হলে কি আরেকটা কাউকে না কাউকে জারণ করতেই হয়েছে। তো সবসময় তোমাকে কখনো যদি কোয়েশ্চেন করে যে নিম্নে বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া কিনা, তুমি খালি খোঁজার চেষ্টা করবে এরকম এই যে মৌলের অণু টাইপ জিনিসপাতি আছে কিনা, নাকি হচ্ছে এই যে এরকম হচ্ছে আমার কোন একক পরমাণু আছে কিনা। না থাকলে কি এরা 0 হয়ে যায়, আগে বা পরে তো 0 ছিল না, কোনো না কোনো একটা যৌগে তো প্লাস মাইনাস নিয়ে ছিলই, পরবর্তী 0 হয়ে গেলে এটা হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া না। এটা একটা হ্যাক্স জারণ বিজারণ বিক্রিয়া চেনার জন্য। তো একটা বিক্রিয়া দেখলাম, এরপর একটা দেখি সংযোজন বিক্রিয়া, সেটা হচ্ছে N2 + 3H2, এখান থেকে কি 2NH3। এটা একটা জারণ বিক্রিয়া। একদম ফার্স্টের কথা যদি বলি,
কিভাবে হয়ে গেল? এই যে ভাই, এখানে N2 একটা মৌলের অণু ছিল, এখানে একটা মৌলের অণু, এর মানে কি এদের তো জিরো জিরো। এখানে যখন বাম সাইডে জিরো, ডান সাইডে তো অবশ্যই জিরো না, কিছু না কিছু তো একটা আছে, কত আছে ধর আমার জানা দরকার নাই। বাট এই দুই সাইডে যদি জিরো হয়, ডান সাইডে তো অবশ্যই জিরো নাই। এখানে কত? এটা 3+ হয়ে আছে, এটা কি -3 হয়ে আছে। তাহলে কি অবশ্যই একজনের আমার জারণ করছে, একজনের আমার বিজারণ করছে। এটা কি ঘটলো? এটার ঘটলো হচ্ছে আমার জারণ, আর এইটার ঘটলো হচ্ছে আমাদের বিজারণ। তোমরা যদি বলো আমাদের হচ্ছে 5 মিনিটের একটা নামাজের বিরতি দিই দিব, আমাদের এখানে আজান হইতেছে, তোমাদের সবাইকে 6টা 30 বাজে, সো আমরা হচ্ছে 6 মিনিট পরে চলে আসি বলবো। তো 7 মিনিট, 6:37। ওকে, তোমরা কেউ যাও না, আমরা হচ্ছে এরপর আরো সুন্দরভাবে টপিক গুলো ক্লিয়ার করার চেষ্টা করবো।
আচ্ছা, সবাই আসছো, শুরু করবো। কেউ আসো? ইয়েস, আচ্ছা, চলো শুরু করে দিই তাহলে। হুম, হুম। তো হচ্ছে আমাদের ব্রেক ছিল এতক্ষণ। তো হচ্ছে ব্রেকের পর আমরা আবার শুরু করতেছি। যে আমরা কতটুকু মধ্যে পড়ছিলাম, সংযোজন বিক্রিয়া যে একটা রেডক্স বিক্রিয়া, আমরা এতটুকু পর্যন্ত দেখছিলাম। ওকে, তাহলে হচ্ছে আমি এটুকু বিষয় দিয়ে আবার শুরু করে দিই। Done, আসো। তাহলে হচ্ছে সংযোজন বিক্রিয়া একটা রেডক্স বিক্রিয়া, এটা আমরা দেখলাম কিভাবে ভাই সংযোজন বিক্রিয়া একটা রেডক্স বিক্রিয়া। এক সেকেন্ড, এটা জুমে একটা জিনিস একটু ঠিক করি। হ্যাঁ, এখন ঠিক আছে। তো হচ্ছে সংযোজন বিক্রিয়া একটা রিডক্স বিক্রিয়া, এটা আমরা কিভাবে দেখলাম? কেন? কারণ হচ্ছে সংযোজন বিক্রিয়াতে যে কোনো একটা সাইডে আমার অবভিয়াসলি কোনো একটা মৌলের অণু থাকবে, কিংবা শুধুমাত্র একটা একক পরমাণু থাকবে, যেটা পরবর্তীতে যুক্ত হয়ে যাবে। আর একটা একক একটা হচ্ছে মৌলের অণু থাকা মানে কি, ওইটা জিরো। ওইটা জিরো হলে পরবর্তী কিছু না কিছু তো হবেই। তো এটা সংযোজন বিক্রিয়া হচ্ছে একটা রিডক্স বিক্রিয়া, এটা আমরা দেখলাম। এরপর সেকেন্ড বিক্রিয়া হচ্ছে বিয়োজন বিক্রিয়া, তাই না? হ্যাঁ, সেকেন্ড বিক্রিয়া হচ্ছে বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া, এটা হচ্ছে খুবই ভালো করে আমরা জানি বিয়োজন বিক্রিয়া কোনগুলো, যেখানে হচ্ছে খুব তাপের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে বিয়োজিত হয়, সেগুলোকে বলা হয়েছে আমরা বিয়োজন বিক্রিয়া। যেমন তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে PCl5 এর। এটাকে বলে আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড। এটাকে যদি আমরা তাপে বিয়োজিত করি, তাহলে সেটা PCl3 অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইড আর Cl2 তে উৎপন্ন হবে। খুবই ভালো করে খেয়াল করো, যে কথাটা বলতেছিলাম, একটা মৌলের অণু বা এরকম যদি একটা জিনিস পাই যায়, এটা জিরো। এটা কি আগে তো জিরো ছিল না, কারণ আগে তো এই জিনিসটা অস্তিত্ব ছিল না, এটা কই ছিল? PCl5 এর মধ্যে। তার মানে এখানে আগে এটা -5, এটা ছিল আমার +5-এ। সেই ফসফরাসটা এখানে হয়ে গেছে +3-তে। আর Cl2 কত হয়ে গেছে? জিরোতে। ইট মিনস এখানে আমার ফসফরাসের কি ঘটছে? জারণ। আর এই ক্লোরিনের একটা অংশের আমার বিজারণ হয়েছে, আরেকটা অংশ ঠিক আগের মতোই আছে। তিনটা ক্লোরিনে কোনো চেঞ্জ হয় নাই, বাকি দুইটা ক্লোরিনের আমার কি হয়েছে? -5 থেকে জিরো হয়েছে। ইট মিনস কি, এর হয়েছে আমাদের জারণ। জারণ সংখ্যা মান বাড়ছে না? অবশ্যই, দেখো খেয়াল করো। অপর সময় কি দেখি, ক্লোরিনের তো আমরা বিজারণ দেখি। এখানে দেখো ক্লোরিনের জারণ হয়েছে। ক্লোরিনের -1 ছিল, সেখান থেকে আমার ক্লোরিনের কত? জিরো হয়ে গেছে। তার মানে কিভাবে হয়েছে এটা? একটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে। আর ফসফরাসের +5 থেকে +3, অর্থাৎ জারণ সংখ্যার মান কমছে। যার কমে তার কি হয়? যার কমে তার হচ্ছে বিজারণ হয়, যার বাড়ে ওর জারণ হয়। তাহলে এখানে আমার ফসফরাসের বিজারণ হয়েছে, তার জারক কে? এখানে আমার ক্লোরিনের দুইটা ক্লোরিন হচ্ছে জারক, আর বাকি ফসফরাস হচ্ছে আমাদের, সরি, ক্লোরিন হচ্ছে আমাদের বিজারক আর ফসফরাস হচ্ছে আমাদের জারক, এই এই বিয়োজন বিক্রিয়ার কথা। তারপর তোমাদের বা আরেকটা খুবই সুন্দর উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে বিয়োজন পানি। বিয়োজন পানিকে যদি আমরা বিয়োজিত করি, এই আগের বিয়োজনটা কি ছিল? তাপে। আর এই বিয়োজনটা হচ্ছে ইলেকট্রোলাইসিসের মাধ্যমে। বিয়োজন করলে আমাদের দুই অণু হাইড্রোজেন প্লাস আমাদের এক অণু পানি তৈরি হয়। এটা কিসের মাধ্যমে? এটা হচ্ছে ইলেকট্রোলাইসিসে। ইলেকট্রোলাইসিস। এখানে একটা ভালো কোয়েশ্চেন, যে আমার এখানে অ্যানোডে অক্সিজেন জমা হয় আর ক্যাথোডে হাইড্রোজেন জমা হয়। এখন এটার কারণটা আমাকে তোমরা বলো। অ্যানোডে কেন হাইড্রোজেন জমা হলো আর ক্যাথোডে কেন আমার, সরি, অ্যানোডে কেন অক্সিজেন জমা হলো আর হাইড্রোজেনে আমার কেন ক্যাথোডে জমা হলো? এটা জানো? ফার্স্ট আগে এটা শুনো, যে অ্যানোডে অল টাইম জারণ ঘটে আর ক্যাথোডে অল টাইম বিজারণ হয়। সেটা যে তোমাদের উল্টাপাল্টা বাজে কোনটাতে, যে নর্মাল যদি ইলেকট্রোকেমিক্যাল সেল হয় তাহলে হচ্ছে অ্যানোড হয় পজিটিভ, ক্যাথোড হয় হচ্ছে নেগেটিভ। আবার যদি গ্যালভানিক সেল হয়, তাহলে অ্যানোড হয়ে যায় নেগেটিভ, ক্যাথোড হয়ে যায় পজিটিভ। এত চিন্তা ভাবনা করার থেকে ওটা তুমি মনে রাখতে পারো, সমস্যা নাই। বাট একটা বেসিক প্রিন্সিপাল সবসময় সত্য, সেটা হচ্ছে অ্যানোডে অল টাইম জারণ, ক্যাথোডে হচ্ছে অল টাইম বিজারণ। তাহলে এখানে জারণটা কার ঘটছে আসলে? এখানে হাইড্রোজেন দুই অণু আছে, এটা যদি বাদ দিই, শুধুমাত্র H2 এর মধ্যে এটা +2, এটা হচ্ছে কি -2। এখানে হাইড্রোজেন যে কি, এইটাও জিরো, এইটাও জিরো। অক্সিজেন -2 থেকে জিরো হয়েছে, জারণটা তাহলে অক্সিজেনের হইলো না? জারণ সংখ্যা মান তো বাড়ছে, -2 থেকে বাইরেতে জিরো হয়েছে, তার জারণ কার হয়েছে? এখানে জারণ হয়েছে হচ্ছে অক্সিজেনের। বিজারণ কার হয়েছে? বিজারণ হয়েছে হাইড্রোজেনের। +2 থেকে -2 হয়েছে, অক্সিজেনের যে জারণ হয়েছে, এর জন্য অ্যানোড কই অ্যানোডে কি পাওয়া গেছে? অক্সিজেন পাওয়া গেছে। হাইড্রোজেনের জারণ হয়েছে, তাহলে হাইড্রোজেন কই পাওয়া যাবে? হাইড্রোজেন পাওয়া যাবে আমাদের ক্যাথোডে। এটা অল টাইম যদি তুমি মনে রাখো, কোনো ইলেকট্রোলাইসিস তুমি অ্যানোডে কি পাবা, ক্যাথোডে কি পাবা, এটা তুমি খুব ইজিলি বের করে ফেলতে পারবা। এগুলো হচ্ছে আমাদের বিয়োজন বিক্রিয়া পর্যন্ত কথা। এরপর আসলে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এটাও একটা জারণ বিজারণ বিক্রিয়া। চলো দেখি কিভাবে। প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে জারণ বিজারণ বিক্রিয়া।
আগে একটা প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ দেখাই, সেটা হচ্ছে কি, জিঙ্ক প্লাস H2SO4 বিক্রিয়া করে কি তৈরি করে আমাদের, বিক্রিয়া করে তৈরি করে জিঙ্ক সালফেট প্লাস H2। এই যে দেখো আমাদের কি তৈরি হয়েছে, জিঙ্ক ফার্স্টে ছিল 0, H2 এখানে পরে হয়ে গেছে যে 0। যে কোনো একটা 0 পেলে কি অবশ্যই একটা রেডক্স বিক্রিয়া, কারণ কি জিঙ্ক এখন 0, পরে তো আর 0 নাই, পরে +2 হয়ে গেছে। এর যেহেতু আমার জারণ ঘটছে, তাহলে কি বিজারণ কারণ না করে তো অবশ্যই ঘটছে। এখানে হাইড্রোজেন কত ছিল, +2 হয়েছিল, কারণ কি সালফেটের জারণ মান হচ্ছে -2, তাহলে হাইড্রোজেন +2 পরে হয়ে গেছে 0। তাহলে এখানে জিঙ্কের কি হলো, জিঙ্কের হলো হচ্ছে জারণ, আর হাইড্রোজেনের হলো হচ্ছে আমাদের বিজারণ। কথা সেটা না, কথা হচ্ছে যে এখানে যে H2 বের হয়েছে, আমার এখানে লজিকটা কি, মানে হচ্ছে এখানে আমার মানে রিজনটা কি H2টা বের হওয়ার, এর জন্য আমাদের সক্রিয়তা সিরিজটা দেখা লাগবে, যেটা আমরা গত ক্লাসেও দেখছিলাম, সক্রিয়তা সিরিজ। সক্রিয়তা সিরিজটা তোমরা এক একজন এক এক ভাবে মনে রাখো, এই জন্য আর এটা বললাম না, এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে লিকে কানা ম্যাকগাইভার এলো মনে যেন ফিরে কেঁদে কোন সোনা পাবে হায় কুমিল্লার হাজি আজ পিটাবে আমার। এটা হচ্ছে আমি আমার মতো করে মনে রাখি, তোমরা এক একজন এক এক ভাবে মনে রাখো, এই সক্রিয়তা সিরিজটা মনে রাখলেই হবে। এখন এই সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের অবস্থানটা কই, এই সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের অবস্থানটা হচ্ছে এখানে না, অর্থাৎ আমার এখানে শুধুমাত্র হাইড্রোজেন তখনই প্রতিস্থাপিত হবে যখন মেটাল হিসেবে আমার হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয় কেউ থাকবে। তো এখানে যে মেটালটা প্রতিস্থাপন করবে তাকে অবশ্যই হাইড্রোজেন থেকে বেশি সক্রিয় হওয়া লাগবে, বেশি সক্রিয় হওয়া লাগবে। তুমি এখানে কপার দিয়ে বিক্রিয়া করো, কপারের সাথে তুমি H2SO4 বিক্রিয়া দাও, বিক্রিয়া হবে না। কেন বিক্রিয়া হবে না, মানে বিক্রিয়া হবে মানে এটাই থাকবে কেন, কারণ এই কপার এই H2 কে প্রতিস্থাপন করতে পারবে না, কারণ কপার হচ্ছে H2 থেকে কম সক্রিয়, যেটা বেশি সক্রিয় তখন সে প্রতিস্থাপন করতে পারে। তাহলে এই প্রতিস্থাপন বিক্রিয়া একটা রেডক্স বিক্রিয়া, এটা আমরা বুঝলাম, কারণ জারণ মানের এদিক ওদিক হয়। আর এটা কখন হচ্ছে আমার এই প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটে, যখন যার সাথে আমি বিক্রিয়া করাইতেছি এখানে যে মেটালটা, সেই মেটালটাকে অবশ্যই হাইড্রোজেন থেকে বেশি সক্রিয় হওয়া লাগবে, তখনই আমার এই হাইড্রোজেন বাইরে H2 কে আমি আলাদা করে প্রতিস্থাপন করতে পারবো, নাহলে পারবো না। প্রতিস্থাপন ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু আমরা অ্যাসিড ক্ষারও দেখছিলাম, যে যে কোনো একটা ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস। এটা তো আমরা পরের সারিতে পড়ছি, গতকালও পড়ছি। বাট সেই অ্যাসিডটা বা সেই ক্ষারটা কি হওয়া লাগবে আমার, ক্ষারটা অবশ্যই হাইড্রোজেনের থেকে অধিক সক্রিয় হওয়া লাগবে। ক্লিয়ার? এটা আমরা সোডিয়াম দিয়ে ব্যাখ্যা দেখছিলাম, যে সোডিয়ামের সাথে HCl বিক্রিয়া করলে NaCl প্লাস H2 গ্যাস তৈরি হয়। তখন এই কারণে ওই যে মনে আছে আমাদের যে গ্রুপ 1 কেন ক্ষারধর্মী, ওইটার ব্যাখ্যা আমরা শিখছিলাম। তুমি এখানে সোডিয়াম না নেই, তুমি কপার নাও, কপারে থাকলে কিন্তু তখন আর ওই লবণ আর হাইড্রোজেন গ্যাস তৈরি হবে না, কারণ ও প্রতিস্থাপনই করতে পারবে না। এগুলো হচ্ছে আমাদের এই যে এই পর্যন্ত কথা, সেটা কি প্রতিস্থাপন বিক্রিয়া পর্যন্ত। এখন লাস্ট এন্ড ফাইনাল টপিক ছিল দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া একটা রেডক্স বিক্রিয়া, ভাই কারণটা কি, দহন বিক্রিয়া কোনটা, দহন বিক্রিয়া হচ্ছে যে কোনো একটা যৌগকে, যে কোনো একটা যৌগকে বা যে কোনো একটা, তুমি ভাবে বলতে পারো, হ্যাঁ ঠিক আছে, যে কোনো একটা যৌগকে বা যে কোনো একটা মৌলকে, আচ্ছা ঠিক আছে যৌগ বা মৌল এভাবে লিখি, যে কোনো একটা যৌগ বা মৌলকে যদি অক্সিজেনের উপস্থিতিতে কি হয়, যদি অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হয়, তাহলে সেই মৌলের অক্সাইড যদি ক্রিয়েট হয়, সেই মৌলের অক্সাইড প্লাস যদি পানি প্লাস তাপ শক্তি ক্রিয়েট হয়, তবে সেটাকে আমরা বলি দহন বিক্রিয়া। ক্লিয়ার? আমরা কোন একটা জিনিসকে দহন বিক্রিয়া কখন বলি, দহন বিক্রিয়া আমরা তখন বলি যখন যে কোনো একটা মৌলকে অক্সিজেনের উপস্থিতিতে যদি পোড়ানো হয়, তাহলে সেই মৌলের অক্সাইড পাই আর H2O পাই আর তাপ শক্তি পাই, তখন এটাকে আমরা বলি কি, দহন বিক্রিয়া। যেমন ভাই একটা উদাহরণ দেন, আমরা দহন বিক্রিয়া কি দিয়ে দেখিতে অভ্যস্ত, মিথেন দিয়ে। CO4 প্লাস অক্সিজেন দিয়ে যদি বিক্রিয়া করি কি তৈরি হয়, CO2 প্লাস H2O। এখন এখানে CO2 কেন তৈরি হয়েছে, কারণ আমি কোন যৌগকে অক্সিজেন দিয়ে বিক্রিয়া করাইছি, মিথেন দিয়ে। কিসের যৌগ, কার্বনের যৌগ, তাহলে আমি কার অক্সাইড পাবো, অবশ্যই আমরা কার্বনের অক্সাইড পাবো। এই জন্য যে কোনো জৈব যৌগকে অক্সিজেনের উপস্থিতিতে পুরাইলে বা যে কোনো জৈব যৌগের দহনে অল টাইম কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাই কার্বন ডাই অক্সাইড তৈরি হওয়ার রিজনটা কি, কারণ জৈব যৌগ মানে তো সেখানে কার্বন থাকবে, তাহলে কার্বনকে অক্সিজেনের উপস্থিতিতে পুরানো মানে সেই কার্বন ডাই অক্সাইড সৃষ্টি করা আর পানি। আর এখানে তো অবশ্যই আমার প্রচুর পরিমাণে তাপ শক্তি সৃষ্টি হচ্ছে। এখন ভাই এটা রেডক্স বিক্রিয়া বুঝবে কিভাবে, একদম ইজি। এখন অক্সিজেন আছে না, এই যে পাই গেছি আমি মৌলের অণু, অক্সিজেন এখানে 0, পরে তো 0 নাই, পরে কত হয়ে আছে, কার্বনে যদি +4 হয়, অক্সিজেনে -4, দুইটার জন্য -4, একটার জন্য -2,
এখানেও -2, এখানে হচ্ছে +2, এখানে কার্বন ছিল +4, হাইড্রোজেন ছিল কত, -4 বা হচ্ছে -1 করে। এইগুলো হচ্ছে কথা। এই যে এখানে কি আমার এখানে হাইড্রোজেনের কি হয়েছে, হাইড্রোজেনের হচ্ছে জারণ, আর অক্সিজেন হচ্ছে আমাদের বিজারণ। হাইড্রোজেন জারণ কেন, হাইড্রোজেন এখানে -1 ছিল, CH4 এখানে -1 ছিল, আর এখানে যে আমার হাইড্রোজেন +1 হয়ে গেছে। ভাই -1 কেমনে ছিল, খেয়াল খেয়াল করো, CH4 এ তড়িৎ ঋণাত্মকতার সারিতে কার্বন হাইড্রোজেনের আগে না, এই জন্য কার্বন হচ্ছে ও এটা নিয়ে রেখে দিছে, হচ্ছে আমাদের কথা ক্লিয়ার। এখন গেল হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। এই দহন বিক্রিয়ায় আমাদের কি তৈরি হয়, দহন বিক্রিয়া হচ্ছে এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া, এছাড়াও দহন বিক্রিয়া আছে। আমি যদি এখানে কি নিলাম, মিথিন নিয়ে বিক্রিয়া করছি দেখে আমার মিথেনের অক্সাইড তৈরি হয়েছে। আমি যদি সালফার নিয়ে বিক্রিয়া করতাম তাহলে কি তৈরি হতো, অবশ্যই আমার একটা সালফারের অক্সাইড হতো। আমি যদি কার্বন নিয়ে নর্মাল বিক্রিয়া করতাম, দহন করতাম, তাহলে কি আবার সেই কার্বনের অক্সাইডই পাইতাম। আমি যদি ম্যাগনেসিয়াম নিয়ে আবার বিক্রিয়া করি তাহলে কিসের অক্সাইড পাবো, আমি এখানে ম্যাগনেসিয়ামের অক্সাইড পাবো। ক্লিয়ার, ওকে ডান। হচ্ছে আমরা পরের পেজে যাই। এখন আমরা পড়বো আছে নন রেডক্স বিক্রিয়া কোনগুলা। এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে রেডক্স, এখন দেখবো হচ্ছে আমরা নন রেডক্স। আহ নর্মালি লিখি নন রেডক্স। এখন বলো রেডক্স বিক্রিয়া গুলা কারো ক্লিয়ার হয়েছে? রেডক্স বিক্রিয়া কয় টাইপের রেডক্স দেখলাম আমরা, 4 টাইপের রেডক্স দেখলাম। একটা হচ্ছে সংযোজন, একটা হচ্ছে বিয়োজন, একটা হচ্ছে প্রতিস্থাপন, একটা হচ্ছে দহন। এই 4 টাইপের বিক্রিয়া হচ্ছে রেডক্স বিক্রিয়া, কেননা এখানে জারণ সংখ্যার মানের চেঞ্জ হয়। নন রেডক্স মানে সেখানে জারণ সংখ্যা মানে কখনো চেঞ্জ হবে না। এটার 2 টাইপের বিক্রিয়া আছে, একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া বা অ্যাসিড ক্ষারের যে কোনো বিক্রিয়া, এবং আরেকটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। এই 2 টাইপের বিক্রিয়া হচ্ছে আমাদের নন রেডক্স বিক্রিয়া। তাই আসেন প্রথমে প্রশমন দিয়ে দেখি, এখন থেকে আর ক্লাসে খুব বেশি টাইম লাগবে না, বাকি টপিক গুলো এত বড় বড় না, ছোট ছোট টপিক। এখন আসো প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া কি, যে কোনো একটা উদাহরণ যদি আমাকে দাও, দেখি। ফার্স্টে তুমি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দিয়ে দেখাই। NaCl, সরি, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl বিক্রিয়া করে কি তৈরি করবে, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। তুমি খেয়াল করে দেখো, এখানে সোডিয়াম প্লাসই ছিল, এখানে সোডিয়াম প্লাসই হয়েছে, এখানে Cl মাইনাসই ছিল, এখানে Cl মাইনাসই হয়েছে। OH মাইনাস ছিল, তুমি এখানে H2O কে কিভাবে লিখতে পারো, HOH লিখতে পারো। তুমি দেখো এখানে আমার OH মাইনাসই, H হচ্ছে প্লাসই। ইট মিনস প্রশমন বিক্রিয়ায় কখনোই প্লাস মাইনাসে চেঞ্জ হয় না। এটা দিয়ে খুব সুন্দর একটা প্রশ্ন করা যায়, সেটা হচ্ছে, দেখি তোমরা আমাকে খুব দ্রুত বলো। FeO HCl এটার সাথে বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি হবে। ফার্স্ট আমি পানিটা দিয়ে দিলাম, এখানে কোন লবণ তৈরি হবে, আর Fe2O3 প্লাস HCl এখানে আমার কোন লবণ তৈরি হবে, দেখি ফার্স্ট তোমরা আমাকে জানাও। যে কোনো একজন জানালে আমি বলে দেবো। বলছো ইয়েস, FeCl2। এখন দেখো প্রথমটাতে FeCl2 হবে কেন, তুমি এটা বুঝতেছো যে এখান থেকে আমার অক্সিজেন, এখান থেকে হাইড্রোজেন মিলে হচ্ছে এটা পানি তৈরি করবে। হ্যাঁ, এটুকু আমার ক্লিয়ার। এখানে হচ্ছে সমতাকরণ করলে পানিটা খুব ইজিলি এসে পড়তো। এই জন্য দুই দুই দিয়ে সমতাকরণ করলাম, তাহলে কি দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে এখানে আমার পানি তৈরি হবে। এখানে তাহলে কি লবণ অবশ্যই Fe আর Cl তৈরি হবে, কত FeCl2 হবে। ভাই রিজেন্টে FeCl2 হওয়ার কারণ এখানে কি ছিল 2+, যেহেতু এটা ইট মিনস এখানে আমার অবশ্যই 2+ থাকা লাগবে। 2+ থাকতে গেলে কি সেখানে FeCl2 তৈরি হবে। কারণ Fe2O3 ক্ষেত্রে তৈরি হবে FeCl3, কারণ এখানে ফেরামের জারণ মান কত, +3 হয়ে আছে। যেহেতু এটা রেডক্স বিক্রিয়া না, অবশ্যই এখানে আমার +3 থাকবে। +3 জন্য এখানে হচ্ছে FeCl3। ক্লিয়ার, এগুলো হচ্ছে আমাদের এই প্রশমন বিক্রিয়ার কথাবার্তা। এখানে আরেকটা ছোট কথা তোমাদেরকে বলা যায়, যেটা হচ্ছে এই বিক্রিয়ার মধ্যে তোমাদের বইয়ে লেখা আছে। সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমি যদি HCl এর বিক্রিয়া করি কি তৈরি হয়, প্লাস হচ্ছে, সরি, সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে HCl, সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O। পানির মধ্যে না এই সোডিয়াম, যেমন পানির মধ্যে তুমি যখন লবণকে তুমি আলাদা করতে পারবে, পারবে না। কি হয়ে যায়, লবণ আয়নে বিশ্লিষ্ট হয়ে যায়। ঠিক একইভাবে এই পানির মধ্যেও লবণটা আয়নে বিশ্লিষ্ট হয়ে যায়। যেহেতু এরা কোনো রকম যৌগ গঠন করে না, এদেরকে তোমাদের বইয়ে বলা আছে এরা হচ্ছে দর্শক আয়ন। মেইনলি দর্শক আয়নের কনসেপ্টের সাথে পুরোপুরি এটা যায় না। মেইনলি কনসেপ্ট কোনটাতে যায়, তো যেটাতে হচ্ছে আমার যে আয়নটার কোন রকম মানে পরিবর্তন হয় সেটাকে আমরা
এখানে এটাকে এই অনুযায়ী দর্শক আয়ন বলা হয়েছে। ঠিক আছে? আর অবশ্যই আরেকটা ছোট কথা আছে তোমাদের বইয়ে, সেটা হচ্ছে যদি আমি স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস মিলে বিক্রিয়া করি, তাহলে অবশ্যই সেই বিক্রিয়াটা তাপোৎপাদী বিক্রিয়া হবে। তাপোৎপাদী বিক্রিয়া হবে। এবং এখানে কি 1 মোল পানি তৈরি হয়েছে না, 1 মোল পানির সাথে সাথে এখানে 57.34 কিলোজুল তাপশক্তি উৎপন্ন হবে। তাপোৎপাদী মানে কি? অবশ্যই তাপশক্তি উৎপন্ন হবে। কতটুকু তাপশক্তি উৎপন্ন হবে? এটা 57.34 কিলোজুল। এটা একটু গুছাই লিখি। কতটুকু? 57.34 কিলোজুল পরিমাণ আমার তাপশক্তি উৎপন্ন হবে। ক্লিয়ার? ওকে। তাহলে কি যে কোনো স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস, স্ট্রং বেস 3 ভাবে হবে, গত ক্লাসে আমরা দেখছি। এখানে এটা হচ্ছে আমাদের স্ট্রং বেস, এটা হচ্ছে আমাদের স্ট্রং অ্যাসিড। এই দুইটা করলে অবশ্যই বিক্রিয়াটা আমার তাপোৎপাদী। তার সাথে প্রত্যেক মোল পানির সাথে আমার 57.34 কিলোজুল তাপশক্তি উৎপন্ন হবে। তাহলে ডেল এর মান কত? ডেল এর মান হচ্ছে -57.34 কিলোজুল। কখন? যখন আমি স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস নিয়ে বিক্রিয়া করতেছি। এটা হলো হচ্ছে প্রশমন বিক্রিয়া, কখনো রেডক্স বিক্রিয়া হয় না। এখন দেখবে অধঃক্ষেপণ বিক্রিয়া কি রেডক্স বিক্রিয়া হয় কিনা? অধঃক্ষেপণ বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়া কোনগুলা? অধঃক্ষেপণ বিক্রিয়ার মেন কথাটা হচ্ছে যে আমি কি করব, ফার্স্টে বিক্রিয়ক প্লাস বিক্রিয়ক, অর্থাৎ এক বা একাধিক বিক্রিয়ক মিলে বিক্রিয়া করব। বিক্রিয়া করার পর হচ্ছে আমার সেখান থেকে উৎপাদ উৎপন্ন হবে। এখন অধঃক্ষেপণ বিক্রিয়ার মেইন ব্যাপারটা হচ্ছে যে এখানে আমার বিক্রিয়ক যেগুলা থাকবে সেগুলো হচ্ছে আমার পানিতে দ্রবণীয় থাকবে। সমস্যা নেই, এগুলো আমার পানিতে দ্রবণীয় থাকতে পারে। বাট এই পরবর্তী যে উৎপাদটা, এর সাথে মনে করো আরো হচ্ছে কয়েকটা উৎপাদ হইতে পারে, সমস্যা নেই, আমার উৎপাদ আরো দু একটা হইতে পারে। তবে সেই উৎপাদের মধ্যে যে কোনো একটা উৎপাদকে আমার কি হওয়া লাগবে জানো? যে কোনো একটা উৎপাদকে পানিতে অদ্রবণীয় হওয়া লাগবে। বাকি আরেকটা দ্রবণীয় হইলে আমার কোনো সমস্যা নেই। যে কোনো মিনিমাম একটাকে পানিতে অদ্রবণীয় হওয়া লাগবে, আর হচ্ছে কঠিন হওয়া লাগবে। কঠিন কেননা যাতে ও অধঃক্ষিপ্ত হইতে পারে। ভাই হইলেও তো অধঃক্ষিপ্ত হইতে পারতো, মানে যদি লিকুইড হতো, লিকুইড হলে অধঃক্ষিপ্ত হইতো না আর কি, ধরো উপরে ভাসে থাকতো, যেমন হচ্ছে তেল আর জল। যখন হচ্ছে তেল আর পানি যখন মেশানো হয় তখন কি হয়ে থাকে, পানিটা উপরে সার্ফেসে থাকে, বাট ওটা তো আর অধঃক্ষিপ্ত হয় না। বা যখন যে উৎপাদটা কঠিন হয়ে যাবে তখন সেটা অধঃক্ষিপ্ত হবে। তোমাদের ভাই একটা উদাহরণ দাও, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের সাথে যখন আমি সিলভার নাইট্রেটের বিক্রিয়া করাবো, তখন কি তৈরি হবে জানো? এই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস, প্লাস আর মাইনাস অ্যাড হয়ে যাবে। এজিসিএল প্লাস এন এ এনও থ্রি। এই যে আমার এই উৎপন্ন এজিসিএল, সেটা হচ্ছে সলিড। প্রথমত এটা হচ্ছে একটা সলিড, আর এটা নিচে অধঃক্ষিপ্ত হবে। এমনি নর্মালি এজিএনও3 এটা কিন্তু পানিতে দ্রবণীয়। সোডিয়াম ক্লোরাইড অবশ্যই পানিতে দ্রবণীয়, পরবর্তীতে উৎপন্ন সোডিয়াম নাইট্রেট এটাও পানিতে দ্রবণীয়। শুধুমাত্র একটা যদি আমার পানিতে অদ্রবণীয় থাকে, সেটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। তুমি এখন খেয়াল করে দেখো, জারণ মান মিলে গেছে। সোডিয়াম প্লাস ছিল, এখানে সোডিয়াম প্লাস। ক্লোরিন মাইনাস ছিল, এখানেও ক্লোরিন মাইনাস। এজি প্লাস ছিল, এখানেও এজি প্লাস। এনও3 মাইনাস ছিল, এখানেও এনও3 মাইনাস। তাহলে এই টাইপের বিক্রিয়াগুলোতে, অধঃক্ষেপণ বিক্রিয়াগুলোতে অল টাইপের জারণ মান সেম থাকে, অর্থাৎ এটা একটা কোনো জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু না। এখন ভাইয়া আমি বুঝবো কিভাবে যে কোন জিনিসটা পানিতে দ্রবণীয়, কোন জিনিসটা পানিতে দ্রবণীয় না? এই জন্য টোটাল 3টা ধাপের কথা তুমি মনে রাখতে পারো। খুব ইম্পর্টেন্ট 3টা ধাপ। এক সেকেন্ড, আমি হচ্ছে একটু কলটা ধরি, হ্যাঁ।
সরি, হ্যাঁ আমি হচ্ছে কলটা ইম্পর্টেন্ট পিক করা দরকার ছিল, তো এই জন্য না হলে হচ্ছে আমি ক্লাসে জেনারেলি কল পিক করি না। তো চলো আবার শুরু করি আমরা যেখানে ছিলাম। তো হচ্ছে যে এখন ভাই আমি চিনবো কিভাবে যে কোনটা আসলে, কি জানি বলতেছিলাম, যে আসলে চিনবো কিভাবে যে কোনটা আসলে দ্রবণীয় হবে কোনটা দ্রবণীয় হবে না। তো তিনটা সূত্র জিনিস খালি মনে রাখবো, তাহলে আমরা জিনিসটা পাই যাবো। প্রথমত, গ্রুপ ওয়ান এর গ্রুপ ওয়ান এর যে কোনো সল্ট বা যে কোনো হাইড্রোক্সাইড পানিতে দ্রবণীয়, অর্থাৎ গ্রুপ ওয়ান পানিতে দ্রবণীয়। গ্রুপ ওয়ানের সল্ট হোক, গ্রুপ ওয়ানের হাইড্রোক্সাইড অলওয়েজ পানিতে দ্রবণীয়। এরপর অল নাইট্রেটস আর সলিউবল। অল নাইট্রেট পানিতে দ্রবণীয়। নাইট্রেটে তুমি যা পাবা, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, হাইড্রোজেন HNO3 তাইলে কি হয়, নাইট্রিক অ্যাসিড হয়ে যায়, ওইটা পানিতে দ্রবণীয়। অর্থাৎ NO3, এটা হবে মাইনাস। NO3 মাইনাস দিয়ে তুমি যা যা পাবা সব পানিতে দ্রবণীয়। তারপর কি, অল Cl মাইনাস, এরা সবাই পানিতে দ্রবণীয়। শুধুমাত্র দুটো ব্যতিক্রম আছে, একটা হচ্ছে Hg2Cl2, PbCl2, আর হচ্ছে AgCl। এই তিনটা বাদে সকল রকমের ক্লোরাইড তুমি দেখবা সবাই হচ্ছে শিওরলি পানিতে দ্রবণীয়। এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে যে অল NH4+ আয়ন পানিতে দ্রবণীয়। এখন এসে পড়, গ্রুপ ওয়ান পানিতে দ্রবণীয় মানে কি, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এরা সবাই পানিতে দ্রবণীয়। অল নাইট্রেটস পানিতে দ্রবণীয় মানে কি, HNO3 তুমি বলতে পারো, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট তুমি বলতে, এরা সবাই পানিতে দ্রবণীয়। অল ক্লোরাইড পানিতে দ্রবণীয় মানে কি, NaCl পানিতে দ্রবণীয়। তুমি ক্লোরাইড দেওয়ার বাকি যেগুলো পাও, তুমি KCl বলো, সেটা পানিতে দ্রবণীয়। অল NH4 পানিতে দ্রবণীয় মানে কি, NH4OH এটা পানিতে দ্রবণীয়, NH4Cl এরা পানিতে দ্রবণীয়। ক্লিয়ার? এখন তাহলে এখান থেকে বলো, এই সোডিয়াম ক্লোরাইড লজিক্যালি পানিতে দ্রবণীয় কেন, ক্লোরাইডও আছে গ্রুপ ওয়ানও আছে। AgNO3 পানিতে দ্রবণীয় কেন, নাইট্রেট, যে কোনো নাইট্রেট পানিতে দ্রবণীয়। NaNO3 পানিতে দ্রবণীয় কেন, গ্রুপ ওয়ানও আছে নাইট্রেটও আছে। AgCl পানিতে দ্রবণীয় না, Cl সব পানিতে দ্রবণীয় হইতো, যেই দুই তিনটা ব্যতিক্রম ওর মধ্যে AgCl একটা। এইভাবেই ভাই আমরা যে কোনো বুঝলি বুঝতে পারবো কোনটা আসলে পানিতে দ্রবণীয়, কোনটা আসলে পানিতে দ্রবণীয় না। ক্লিয়ার? এগুলো হচ্ছে আমাদের উদাহরণ, পানিতে দ্রবণীয়তার উদাহরণ। এগুলো হচ্ছে অদ্রবণীয়, এগুলো হচ্ছে ব্যতিক্রম। ধরো ব্যতিক্রমটা একটু সুন্দর করে লিখে দিই। এই কয়টা হচ্ছে আমাদের ব্যতিক্রম। ওকে ডান। তা হচ্ছে আমরা নন রেডক্স বিক্রিয়াগুলো শিখলা কোনগুলো সেটা দেখলাম। এখন হচ্ছে আমরা পরবর্তীতে আসি, যে কিছু বিশেষ ধরনের বিক্রিয়া তোমাদের বইতে আছে। আমরা কিন্তু খুব বেশি যে বাকি আছে তা না, আমাদের 4টা বিশেষ ধরনের বিক্রিয়া আছে। এরপরই আমাদের নির্মাণ নর্মালি শেষ, তার মানে আমাদের ক্লাস আধা ঘন্টাও লাগা উচিত না। 4টা বিশেষ ধরনের বিক্রিয়া দেখবো, এরপর হচ্ছে আমাদের লাসা তেলের নীতি টপিকটা। আসো তাহলে এখন বইয়ে কিছু বিশেষ ধরনের বিক্রিয়া নিয়ে কথা বলা আছে। বিশেষ ধরনের বিক্রিয়া, এগুলো খুব একটা টাইম লাগবে না। বিশেষ ধরনের বিক্রিয়া, প্রথম বিশেষ ধরনের বিক্রিয়াটা কি, প্রথম বিক্রিয়াটা হচ্ছে আদ্র বিশ্লেষণ। আদ্র বিশ্লেষণ, আদ্র বিশ্লেষণের ব্যাপারটা কি জানো, যে কোনো মৌলের সাথে, যে কোনো মৌল কিংবা যে কোনো যৌগের সাথে পানি বিক্রিয়া পানি বিক্রিয়া করে যদি নতুন কোনো যৌগ তৈরি করে, তখন সেটাকে বলি হচ্ছে আমরা আদ্র বিশ্লেষণ। ভাই তার মানে কি যে কোনো মৌল বা যৌগের সাথে পানি মিশিয়ে দিয়ে এটা আদ্র বিশ্লেষণ হয়ে গেল না। আদ্র বিশ্লেষণটা তোমাদের বই খুবই হালকা করে কথা বলা আছে, এটার একটা বৈশিষ্ট্য বা শর্ত আছে। শর্তটা হচ্ছে, ছোট করে বলি, শর্তটা হচ্ছে এই যে কোনো একটা মৌল বা যৌগ পানির সাথে বিক্রিয়া করে নতুন যৌগ তৈরি করবে, সেটা তৈরি করবে দুইটি সন্নিবেশ বন্ধনের মাধ্যমে। হ্যাঁ আমি তো এই জিনিসটা বুঝলাম না, বুঝার কোনো দরকার নেই। খালি এটা বোঝানোর জন্য যে যে কোনো পানির সাথে বিক্রিয়া দেখলে তুমি এটাকে আদ্র বিশ্লেষণ বলতে পারবে না, কারণ সেটা দুটো সন্নিবেশ বন্ধন গঠন করছে কিনা এটা তোমার জানার প্রয়োজন। দুটি সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে যদি যৌগ গঠন করে, তবে সেটাকে বলি হচ্ছে আমরা আদ্র বিশ্লেষণ, যেটা তোমরা পরবর্তী বড় ক্লাসে জানতে পারবা। এখন তো ভাই একটা উদাহরণ, তোমার খালি দরকার কোনটা, উদাহরণটা সম্পর্কে জানা। উদাহরণটা কি, উদাহরণটা হচ্ছে যে SiCl4 সিলিকন টেট্রাক্লোরাইড, এটার সাথে কি পানির বিক্রিয়া যদি আমরা করি, তাহলে কি খুব নর্মালি A+, এটা মাইনাস, এই হাইড্রোজেন প্লাস, OH হচ্ছে মাইনাস। তাহলে কি এটাকে যদি আমরা H2 কে একটু ভালো করে ভাঙিয়ে লিখি, ভাঙিয়ে যদি লিখি H2O, আচ্ছা H2O এর যদি এভাবে লিখি HOH, তাহলে কি H+OH-, আবার প্লাস আর মাইনাস বিক্রিয়া হবে। বিক্রিয়া কি তৈরি করবে, সিলিকন, এটা প্লাস সিলিকন কি টেট্রা হাইড্রোক্সাইড, এর একটা ভালো নাম আছে, সাথে HCl। এই SiOH4 এটাকে আমরা বলি সিলিসিক অ্যাসিড।
ক্লিয়ার? এগুলো তাহলে আদ্র বিশ্লেষণের মেন ব্যাপারটা কি? নর্মালি পানির সাথে বিক্রিয়া দিলে আদ্র বিশ্লেষণ না, ভালো অন্য কিছু জানার আছে, সেটা কি? মিনিমাম দুটো সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে যদি বিক্রিয়া করে তখন সেটাকে বলি হচ্ছে আমরা আদ্র বিশ্লেষণ। বা আমি আজ আগে থেকে বুঝবো কিভাবে? আগে থেকে বুঝতে পারবা না, বুঝতে পারবা পরে। আসলে কখন আদ্র বিশ্লেষণ হয় তার আগে পর্যন্ত তুমি শুধুমাত্র এই বিক্রিয়াটা মুখস্থ রাখলে বা জানা থাকলে তোমার এনাফ। এরপর হচ্ছে পানি যোজন। পানি যোজনের ব্যাপারটা কি? পানি যোজনের ব্যাপার হচ্ছে যে কেলাস গঠনের জন্য, এটাতে কি হয় জানো? কেলাস গঠনের জন্য পানির অণু যুক্ত হয়, তখন এটাকে বলি হচ্ছে আমরা পানি যোজন। কেলাস গঠনের জন্য পানির অণু যুক্ত হয়, তখন এটাকে বলি হচ্ছে আমরা পানি যোজন। ভাই কেলাস গঠন, এই যে কপার সালফেট দিয়ে যদি বলি নর্মালি, দেখো নর্মালি যদি আমি কপার সালফেট দিয়ে বলি, কপার সালফেট আমরা তুতেটা কি জানি? কপার সালফেট ইন্টু 5 অনু পানি, এটা হচ্ছে তুতে। এই তুতেটা কি নর্মালি কপার, এটা তো এরকম হচ্ছে কেলাস টাইপ হওয়ার কথা না। তুতেটা কি কাইন্ড অফ একটা কেলাস কেলাস টাইপ না, যেটা হচ্ছে স্ফটিক আকারে থাকতেছে, সেটাকে বলেছি আমরা কেলাস বা সলিডের একটা ফর্ম, তুমি বলতে পারো ল্যাটিস আকারে থাকা কিংবা কেলাস আকারে থাকা। এখন কি কপার সালফেট তো অবশ্যই সলিড, না হচ্ছে বাজারে তো লবণের মতো কিনতে পাওয়া যেত না। এখন এটা হয়েছে কিভাবে? এটা হয়েছে পানি যোজনের মাধ্যমে, এর কালারটাও আসছে কাইন্ড অফ এই পানি যোজনের কারণে। তাহলে যে কোনো CuSO4 এর সাথে যদি আমি 5 অণু পানি সরাসরি যুক্ত করে দিই, এখানে কি ছিল? যুক্ত করার পর নতুন যৌগ সৃষ্টি হয়েছিল দেখে আদ্র বিশ্লেষণ। এখানে কোনো নতুন যৌগ সৃষ্টি হবে না, জাস্ট খালি এর সাথে 5 অণু পানি এইভাবে যুক্ত হয়ে যাবে। এটা আমার যে জিঙ্ক সালফেট থাকে, জিঙ্ক সালফেটের সাথে 7 অণু পানি আমি যুক্ত করি, খুব নর্মালি জিঙ্কের সাথে এই 5-7 অণু পানি আমার যুক্ত হয়ে যাবে। এই তারপর কপার সালফেট, জিঙ্ক সালফেট, এরপর কথা বলি হচ্ছে ফেরাস সালফেট। ফেরাস সালফেট নাও, এর সাথে তুমি 7 অণু পানি নাও, নর্মালি আমার ফেরাস সালফেট ইন্টু 7 অণু পানি যুক্ত হয়ে যাবে। এখন এই 3 রকম নাম আছে, এই 3টার নাম মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। এটার নাম কি? এটা হচ্ছে ব্লু ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়ল। এটার নাম কি? এটা হচ্ছে হোয়াইট ভিট্রিয়ল। তোমাদেরকে মনে আছে জিঙ্ক তুমি যেখানে দেখবা ওইটা অল টাইম হোয়াইটের সাথে কোনো না কোনো একটা কাহিনী আছে, তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে হোয়াইট ভিট্রিয়ল। এফিএস4 এটা কি তাহলে? এটা হচ্ছে গ্রিন ভিট্রিয়ল। ক্লিয়ার? তাহলে হচ্ছে আমরা ব্লু ভিট্রিয়ল কোনটা, কপারটা বলবো ব্লু ভিট্রিয়ল, কারণ আমরা এর আগে অনেক দেখছিলাম কিন্তু কপারটা হচ্ছে ব্লু ভিট্রিয়ল আয়ন শনাক্তকরণে অ্যাসিড ক্ষারের মধ্যে। কপার থাকলে সেটা ব্লু, জিঙ্ক থাকলে সেটা হোয়াইট, আর যদি এফি থাকে তাহলে লাল সবুজ। লাল হইতে পারে, সবুজ হইতে পারে। এখানে কি Fe2+ কাজ করতেছে না, এই জন্য এটার নাম বলা হচ্ছে গ্রিন ভিট্রিয়ল। Fe3+ করলে ওইটাকে আমরা বলতাম লাল কিংবা বাদামি লালচে। এগুলো হচ্ছে আমাদের পানি যোজন। এখানেও এটা হচ্ছে বিশেষ ধরনের বিক্রিয়া। এরপর আরো দুইটা বিশেষ ধরনের বিক্রিয়া আছে, একটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া, একটা হচ্ছে পলিমারকরণ। এই দুটো দেখানোর পর আমাদের প্রায় ক্লাস শেষের দিকে। এখন আসো পলিমারকরণ। পলিমারকরণের ব্যাপারটা কি? পলিমারকরণের ব্যাপারটা হচ্ছে যে আমার অনেকগুলো মনোমার মিলে যদি একটা পলিমার গঠন করে, ভাই এটা মানে কি? মানে হচ্ছে ধরো কোন ক্ষুদ্র 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 অনেকগুলো জিনিস মিলে যদি একটা বড় জিনিস তৈরি করে, সেটাকে বলি হচ্ছে আমরা পলিমার। সেই ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যেকটা পার্টকে বলি হচ্ছে আমরা মনোমার, আর এই বড় জিনিসটাকে বলি হচ্ছে আমরা পলিমার। এই যে পলিমার, এই মার মানে হচ্ছে মেয়ার। মেয়ার মানে কি জানো? পার্ট। অর্থাৎ পলিপার্ট মানে কি? মানে অনেক বড় একটা পার্ট, যেটা কোথা থেকে আসছে? মনোমার থেকে, অর্থাৎ ছোট ছোট পার্ট থেকে। তোমরা এই যে এই মার বা মিয়ার এই কথাটা পড়ে থাকবে কোথায় জানো? সেন্ট্রোমিয়ার মনে করো, বায়োলজিতে পড়ছো না সেন্ট্রোমিয়ার? এই যে মিয়ার মানে কি? পার্ট। সেন্ট্রো মানে কি? সেই সেন্ট্রিওলের মধ্যে, কিংবা হচ্ছে কি বলে এটাকে, সেই ওই যে ইথিন থেকে পলিথিন আর প্রোপিন তৈরি হলে তাকে কি বলে? ইথিন থেকে পলিথিন আর প্রোপিন থেকে তৈরি হলে তাকে কি বলে? ইথিন থেকে পলিইথিন, প্রোপিন থেকে তাহলে পলিপ্রোপিন। হ্যাঁ আছে তো, পলিপ্রোপিন আছে তো তোমাদের, পলিইথিন পলিপ্রোপিন। সেন্ট্রোমিয়ার এটা হচ্ছে সেন্ট্রোজোমের একটা পার্ট। মেয়ার, মেয়ার মানে হচ্ছে সেন্ট্রোমিয়ার। আগে এইভাবে হচ্ছে আমরা মানে বায়োলজি গুলো ইন্টারমিডিয়েটে পড়তাম। এখন এই আর কি, ধরো মনোমার আর এটা হচ্ছে পলিমার। এখন মনোমার থেকে পলিমারটা আসলে কিভাবে আসে? দুইটা উদাহরণ, একটা উদাহরণ তোমাদের অর্গানিকে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে ইথিনের। তাহলে কি অনেকগুলো ইথিন অণু যদি আমার কাছে থাকে, সেগুলো হচ্ছে আমি একটা, শুধু নর্মালি কিন্তু যুক্ত হয়ে যাবে না, পলিমার হওয়ার জন্য আমার বিশেষ টেম্পারেচার দেওয়া লাগবে, বিশেষ রকম প্রভাবক দেওয়া লাগবে। এখানে প্রভাবক হিসেবে কি ইউজ হয়? অক্সিজেন। টেম্পারেচার কত? এখানে টেম্পারেচার দেখে দেখে বলি,
এটা হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস। আর চাপ কত? চাপ হচ্ছে 1000 থেকে 1200, তোমাদের বইয়ে দেখলাম শুধুমাত্র 1200 কথা বলা আছে। এই হচ্ছে 1200 ATM। যখন এরকম থাকে তখন আমার এই যে এক হাত ফাঁকা হয়ে মনোমার ইথিন থেকে আমার ইথিনের পলিমার সৃষ্টি হয়। এটা হচ্ছে মনোমার ইথিন ছিল, ইথিন মনোমার। আর ওইটা কি? ওটা হচ্ছে ইথিনের পলিমার, ইথিন মনোমার। আর এটা হচ্ছে ইথিনের পলিমার, বা এটাকে আমরা বলি হচ্ছে পলি ইথিন। ক্লিয়ার? যদি এটা প্রোপিন থেকে হয় পলিপ্রোপিন, যদি ভিনাইল ক্লোরাইড দিয়ে হয় পলিভিনাইল ক্লোরাইড। মনে আছে? এটা তোমরা পড়ছোই। পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি, এটা কিভাবে আসছে? অনেকগুলো ভিনাইল ক্লোরাইড মিলে একত্রে পলিভিনাইল ক্লোরাইড গঠন করছে। ক্লিয়ার? এখন এটা গেল। তাহলে হচ্ছে পলিমার কোন বিক্রিয়াটা কেমন? মনোমার মিলে আমার পলিমার তৈরি করবে। ইথিন এই বিক্রিয়াটা দাও, এর জন্য প্রভাবকটা মুখস্থ রাখা জরুরি। অক্সিজেন, টেম্পারেচার 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর হচ্ছে 1200 চাপ। পলিমার কোন শেষ। এখন দেখবো হচ্ছে আমরা সমানুকরণ। এই সমানুকরণ বিক্রিয়াটা, সমানুকরণে যে বিক্রিয়াটা তোমাদের বই এখানে দেওয়া আছে, এটা বলা যায় হচ্ছে ফুল কেমিস্ট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলোর একটা। কোনটা? এই যে আমরা হচ্ছে একটা জিনিসটা জানি, সেটা হচ্ছে প্রথম দিকে বার্জেলিয়াস বলছিল যে এই জৈব যৌগগুলো শরীরের ভিতর তৈরি হয়, এটা একটা অজৈব শক্তির মতো, মানে একটা প্রাণ শক্তির মতো, যে এটা কোনোদিন মানুষ তৈরি করতে পারবে না। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত কিংবা সৃষ্টিকর্তা প্রদত্ত একটা শক্তি। এটা হচ্ছে ধরাছোঁয়ার বাইরে, বা এটা কোনোদিনই বের করা সম্ভব না, বা কোনোদিন তৈরি করা সম্ভব না। পরবর্তীতে যখন কোন একটা বিজ্ঞানী বা কোন একটা কে জানি একজন লোক, সে হচ্ছে যে অ্যামোনিয়াম সায়ানাইড নিয়ে কাজ করতেছিল, NH4CnO। এখন সে ভাবছে এটা মনে হয় খুব সম্ভবত লিকুইড ছিল বা সলিড, যাই হোক আর কি। মানে হচ্ছে এ হচ্ছে এটার অবস্থান পরিবর্তন করতে চাইছে। যদি এটা সলিড থেকে থাকতো সেটাকে লিকুইড করতে চাইছে, যদি লিকুইড থেকে থাকতো সেটাকে গ্যাসিয়াস করতে চাইছে। এইটা করার জন্য সে হচ্ছে তাপ দিছে। ভাবছে যে আচ্ছা আমি এটাকে একটু মানে অন্য ফর্মে নিই। সে তাপ দিছে। তাপ দেওয়ার পর সে দেখলো হঠাৎ করে আমার এই জিনিসটা এরকম একটা স্ট্রাকচার তৈরি করে ফেললো। এই স্ট্রাকচারটা সে জানে যে হচ্ছে আমি অ্যামোনিয়াম সায়ানাইড দিয়ে বিক্রিয়া করা শুরু করলাম। এটা কি ছিল? অ্যামোনিয়াম সায়ানাইড, সায়ানাইড। অক্সিজেন থাকলে ট হয়, অক্সিজেন না থাকলে ড হয়, এটা তোমরা জানো। অ্যামোনিয়াম সায়ানাইড নিয়ে সে বিক্রিয়া করা শুরু করলো। বিক্রিয়া করতে করতে হঠাৎ করে দেখলো সে ইউরিয়া পেয়ে গেল। বিক্রিয়া না আর কি, মানে সে তাপ দেওয়া শুরু করলো। সে ভাবছিল যে হয়তো গ্যাসিয়াস কিংবা হচ্ছে তরল অ্যামোনিয়াম সায়ানাইড পাবে, বাট সে কি পাইলো? ইউরিয়া। সে তখন জানতো ইউরিয়া হচ্ছে এই যে মানুষের দেহে যে মূত্র থেকে ইউরিয়া থেকে তৈরি হয়। এবং ইউরিয়া তো একটা জৈব অ্যাসিড, বা ইউরিয়া হচ্ছে একটা জৈব যৌগ। কিভাবে পাইলো সেটা? এই যে এই জিনিসটা হচ্ছে ইউরিয়া যখন পাই গেল, তখন সে আর কি এই জিনিসটা বললো যে না ভাই, আসলে এই জিনিসটা যে হচ্ছে অজৈব কোনো কিছু বা একটা প্রাণ শক্তি টাইপ কোনো কিছু এরকম না। এটা হচ্ছে যে মানে কখনো তৈরি করা সম্ভব না এরকম না, এটা অবশ্যই ল্যাবরেটরিতে তৈরি করা যায়। সে হচ্ছে প্রথম জৈব যৌগের একটা বিক্রিয়া করে। তখন মানুষের মনে বিশ্বাস হয় যে না, এখন তাহলে জৈব যৌগ সৃষ্টি করা সম্ভব। এই হচ্ছে পরবর্তীতে ইতিহাস আমাদের অর্গানিক কেমিস্ট্রি। তাহলে সমানুকরণের বৈশিষ্ট্যটা কি? এখানে দেখো নাইট্রোজেন কয়টা ছিল? দুইটা। ওইখানে নাইট্রোজেন কয়টা? তাও দুইটা। হাইড্রোজেন চারটা, এখানে হাইড্রোজেন চারটা। এখানে কার্বন একটা, অক্সিজেন একটা, এখানে কিন্তু কার্বন একটা, অক্সিজেন একটা। ইট মিনস সমানুকরণ বিক্রিয়ার বৈশিষ্ট্য হইতেছে আমার যে গাঠনিক আণবিক সংকেতটা সেম, তবে গাঠনিক সংকেতটা ভিন্ন। আণবিক সংকেত সেম, অর্থাৎ প্রত্যেকে সমান সমান জিনিসপাতি আছে। আণবিক সংকেত সেম, তবে গাঠনিক সংকেতটা কিন্তু এখানকার ভিন্ন। যে কোনো একটা যৌগের গাঠনিক সংকেতই হচ্ছে তার মেইন আণবিক সংকেতের থেকে। আণবিক সংকেত চেঞ্জ হইলে তো চেঞ্জ হবে অবশ্যই, তবে আণবিক সংকেত সেম থাকলে যে যৌগটা সেম তা না, গাঠনিক সংকেতও ভিন্ন হয়ে যেতে পারে। যেমন এটা যদি গাঠনিক আণবিক সংকেত বলি, এটা আণবিক সংকেত কি? এটা হচ্ছে N2H4CO। এটা হচ্ছে এটা আণবিক সংকেত। এটা আণবিক সংকেত কত? এটা কিন্তু সেম, N2H4CO। অর্থাৎ নাইট্রোজেন দুইটা, হাইড্রোজেন চারটা, কার্বন একটা, অক্সিজেন একটা। এইটাও সেম তাই। বাট দুইটা যৌগ কিন্তু একদমই আলাদা। একটা হচ্ছে অজৈব যৌগ আর একটা হচ্ছে জৈব যৌগ। দেখছো? তাহলে এটাই বলি হচ্ছে আমরা সমানুকরণ বিক্রিয়া, যেগুলাতে আমার আলটিমেটলি একই মৌলের বা একই যৌগের সব আণবিক সংকেত সেম থাকে, তবে গাঠনিক সংকেত যখন ভিন্ন হয়ে যায় ওইটাকে বলি আমরা সমানুকরণ বিক্রিয়া। এখন লাস্ট, বিক্রিয়ার গতিবেগ কিংবা লাস্টের তেলের নীতি পড়ার আগে ছোট্ট একটা টপিক পড়ানো বাকি আছে, সেটা হচ্ছে যে লোহার মরিচায় ধরা। লোহায় মরিচা ধরা। এছাড়া বাকি যে পার্ট গুলো আছে আরো কয়েকটা, সেটা হচ্ছে যে এগুলো তুমি হচ্ছে পারবা। আমি মুখে মুখে একটু বলি যে আসলে যদি মৌমাছি যদি কামড় দেয় তাহলে সেখানে চুন কেন দেওয়া লাগে? কারণ মৌমাছি কামড়ের মধ্যে একটা অ্যাসিড সে প্রয়োগ করে। তুমি যখন চুন দিবা, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া সেখানে লবণ পানি হয়ে প্রশমিত হয়ে যাবে। তারপর পাকস্থলীর কথা বলা আছে। পাকস্থলীতে HCl গ্যাস থাকে, HCl লিকুইড থাকে। এখন এটাকে প্রশমিত করার জন্য কি খাইতে? অ্যান্টাসিড খাইতে হয়। অ্যান্টাসিডে কি থাকে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যেটা আমার এই যে অ্যান্টাসিডের এই অ্যান্টাসিডটা আমার HCl কে প্রশমিত করে দেয়, যার ফলে অ্যাসিডিটি হয় না।
এগুলা কয়েকটা জিনিস তোমরা খুব বাসায় বসে পড়লেই পারবা। কিংবা হচ্ছে আরো আছে তোমাদের যে অ্যালুমিনিয়াম বা কপার, এগুলা কিভাবে ক্ষয় রোধ হয়। অ্যালুমিনিয়াম কিংবা কপার, এদের উপর অক্সিজেন যখন আসে ফার্স্টে, এটা কি তৈরি করে, Al2O3 আর হচ্ছে CuO তৈরি করে ফেলে দেয়। এটা একটা আস্তরণ তৈরি করে ফেলে অ্যালুমিনিয়ামের উপর। যখন অ্যালুমিনিয়ামের উপর Al2O3 একটা আস্তরণ হয়ে যায়, তখন কি বাইরে অন্য কোনো কিছু আর ক্ষয় করতে পারবে? কারণ পারবেই না। কারণ ক্ষয় করলে কার উপর ক্ষয় হবে? এটা Al2O3 উপর ক্ষয় হবে, সিও এর উপর ক্ষয় হবে। এগুলো যেগুলো একটা স্থায়ী যৌগ বা এগুলো হচ্ছে একটা স্থিতিশীল যৌগ, এগুলো ক্ষয় করে খুব একটা উপকার করতে পারবে না। যতক্ষণ ক্ষয় করবে আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এটা তৈরি করে ফেলবে। এগুলো হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া আছে, এগুলো হচ্ছে নিজেরা একটু পড়ে নিবা। আর লোহায় মরিচা ধরার ব্যাপারটা আমি তোমাদেরকে দেখাইতেছি। লোহায় মরিচা, এখন দেখো একটা কথা হচ্ছে আমরা সবসময় বলি যে লোহায় মরিচা ধরে কিসের মাধ্যমে জানো? লোহায় যদি পানি পড়ে, সবসময় আমাদের দেখবা না করে যে লোহার মধ্যে পানি দিস না বা লোহার মধ্যে পানি ফেলাইস না, ফেললেই হচ্ছে মরিচা ধরা শুরু হয়। তখন কি বিক্রিয়া হয়? লোহা ফার্স্টে থাকে, এরপর বাতাসে অল টাইম অক্সিজেন থাকে, আর এই যে পানি, এরা সবাই মিলে বিক্রিয়া করলে তৈরি করে ফেলে FeOH3। অর্থাৎ এটার নাম কি? ফেরিক হাইড্রোক্সাইড। এটা কি থাকে জানো? অনাদ্র। অনাদ্র মানে কি? ভেজা। সরি, এটা অনাদ্র থাকে না, এটা আর্দ্র থাকে। অনাদ্র মানে হচ্ছে শুকনা, আর আর্দ্র মানে হচ্ছে ভেজা বা হাইড্রেটেড। তার মানে পানিযুক্ত এই ফেরাস হাইড্রোক্সাইড থাকে। পরবর্তীতে এই ফেরিক হাইড্রোক্সাইড এই পরবর্তীতে Fe2O3 ইন্টু NH2O এটা তৈরি করে। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত, কাঙ্ক্ষিত না, আমাদের অনাকাঙ্ক্ষিত মরিচা। এখন ভাই এন দিলেন কেন? এখানে 1 2 3 4 যাই হোক না কেন, প্রত্যেকটাই হচ্ছে মরিচা। কোনটা গাঢ় মরিচা কিংবা কোনটা হচ্ছে হালকা হালকা মরিচা। এই যে হালকা হালকা মরিচা ধরলে একরকম এন, যদি অনেক বেশি পরিমাণে মরিচা ধরে যায়, যেটা একদম ঝাঁঝরা ভঙ্গুর হয়ে যায়, তখন হচ্ছে আমার তাহলে হচ্ছে ওইটা আমার কি বলে, মরিচা বেশি। এন এর মানের উপর ডিপেন্ড করে মরিচাটা কেমন। তাহলে লোহায় মরিচা ধরে কিসের উপর? ফার্স্টে ফেরাম, বায়ুর অক্সিজেন আর পানি মিশাইলে আমার আর্দ্র ফেরিক হাইড্রোক্সাইড তৈরি হয়। এটা কি? ফেরিক হাইড্রোক্সাইড। ফেরিক হাইড্রোক্সাইড তৈরি হয়। আর এই ফেরিক হাইড্রোক্সাইড পরবর্তীতে আমার এটাতে রূপান্তরিত হয়, এটা নামই হচ্ছে আমাদের মরিচা। এভাবে মূলত হচ্ছে লোহায় মরিচা ধরে। এখন ভাই লোহায় যাতে মরিচা না ধরে এই জন্য কি করা যেতে পারে? এগুলোতে যেন মরিচা না ধরে এই জন্য লোহার উপর অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়া যাইতে পারে। এখন আমরা যে টপিকটা ছোট্ট করে পড়বো সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। হ্যাঁ, ইলেকট্রোপ্লেটিং মানে কি? ইলেকট্রোপ্লেটিং মানে হচ্ছে কোনো কিছুর উপর যেন এরকম ক্ষয় না হয়, এজন্য অধিক সক্রিয় ধাতুর উপর, মানে কি, যাই হোক না কেন, ভিত্তিতে কোন একটা ধাতু আছে, এই ধাতুর থেকে কম সক্রিয় ধাতু দ্বারা উপরে প্রলেপ দেওয়া হয়। তাই কেন কম সক্রিয় ধাতু দ্বারা প্রলেপ দেওয়া হয় তারা বলতেছি। তো এরপর তুমি যে প্রলেপটা দিবা সেটা অবশ্যই কি হইতে হবে? কম সক্রিয় ধাতু। এই যে যে ধাতুর উপর তুমি প্রলেপ দিতেছো তার থেকে কম সক্রিয় ধাতু হওয়া লাগবে। এটা হচ্ছে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়। ভাই কম সক্রিয় কেন? খেয়াল করে দেখো, এই তুমি যার প্রলেপটা দিতেছো, ফার্স্টে প্রলেপ কেন দিতেছো? কারণ যে ধাতুটা আছে সেটা কি সক্রিয় ধাতু। যে ফেরামের কথা বলো বা হচ্ছে তুমি এখানে তুমি জিঙ্ক দাও, কপার দাও, এটা তো কোনো সক্রিয় ধাতু। এগুলোর উপর তুমি যদি, এগুলা কেন হয়? এগুলো হচ্ছে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলে, পানির সাথে বিক্রিয়া করে ফেলে, বা অন্যান্য বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে। সে কি হয়? বিক্রিয়া করা মানে কি? ওই জিনিসটা ভেঙে যাওয়া। তাই না? বিক্রিয়া করলে তো যেটা ঠিক থাকে না। এখন তুমি চাও যাতে সেই বিক্রিয়াটা রোধ হয়, এই জন্য তুমি ওই ধাতুর উপর কম সক্রিয় একটা ধাতুর প্রলেপ দিয়ে দাও, যাতে ওই কম সক্রিয় ধাতুটা বিক্রিয়া একটু তুলনামূলক কম করে। সক্রিয়তা বেশি হলে বিক্রিয়া বেশি করবে, কম সক্রিয় হলে কি কম বিক্রিয়া করবে। তুমি কি চাও? যাতে কম বিক্রিয়া করে। এই জন্য উপরে আমার কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়। যদি আমি বেশি সক্রিয় ধাতুর প্রলেপ দিই, প্রলেপ দেওয়ার আগে আমাদের ভাঙতো, এখন আরো বেশি ভেঙে যাবে। মানে কি, এখন এটা আরো বেশি সক্রিয়। তাই অল টাইম ইলেকট্রোপ্লেটিং এ যে ধাতুটা আছে ওর থেকে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়। এখন এই প্রলেপটা যদি জিঙ্ক দিয়ে দেওয়া হয়, প্রলেপটা যদি জিঙ্ক দিয়ে দেওয়া হয়, তখন সেটাকে আমরা বলি গ্যালভানাইজিং। আর এই সেম প্রলেপটা যদি টিন দিয়ে দেওয়া হয়, তাহলে সেটাকে আমরা বলি টিন প্লেটিং। ক্লিয়ার? এটুকু হলেই আমাদের আজকের পড়ার 90% কমপ্লিট। ডান? হ্যাঁ ম্যাডাম বলো, তাহলে হচ্ছে আমি একদম লাস্ট টপিক, সেটা হচ্ছে বিক্রিয়ার হার কিংবা লাসা তেলের নীতি শুরু করে দেবো। ভাই মরিচা ধরা বুঝছো, ইলেকট্রোপ্লেটিং বুঝছো। ইলেকট্রোপ্লেটিং এ কম সক্রিয় ধাতু প্রলেপ দেওয়া হয়, প্রলেপটাকে বলি আমরা জিঙ্ক, বা জিঙ্ক দিয়ে প্রলেপ দিলে গ্যালভানাইজিং, টিন দিয়ে প্রলেপ দিলে তখন ওটার নাম হচ্ছে টিন প্লেটিং। ক্লিয়ার? আসো কেউ ক্লাসে?
আচ্ছা, শুরু করে দিতে না, দ্রুত শেষ করে দিই, হয়তো অনেকক্ষণ টাইম হয়ে গেছে। ওকে, জি ভাইয়া, বুঝতে পারছো? ওকে, এখন লাস্ট টপিক, সেটা হচ্ছে বিক্রিয়ার হার। এখন দেখো, হার, যখনই তুমি হার বুঝছো ইট মিনস এটার সাথে সময়ের কোনো সম্পর্ক আছে। তখন কি, 1 সেকেন্ড। আমরা যেমন বিক্রিয়া, আমরা যদি হচ্ছে কি বলতাম, যে সময় পরিবর্তে কি বলে, আচ্ছা ঠিক আছে, যে ভি ইজ ইকুয়াল টু কি ছিল, এস বাই টি ছিল, তাই না? এটাকে কি বলতাম আমরা, স্মরণের হারকে কি আমরা কি বলতাম, বেগ বলতাম। ঠিক একইভাবে বিক্রিয়ার হার মানে কি, অবশ্যই সময়ের সাথে বিক্রিয়ার কোন একটা চেঞ্জ যদি হয়, ওইটা কি আমরা বিক্রিয়ার হার বলবো। যদি সময়ের সাথে স্মরণের পরিবর্তনকে যদি আমরা বেগ বলি, তাহলে কি বিক্রিয়ার হার মানে কি, অবশ্যই বিক্রিয়ার ঘনমাত্রা চেঞ্জ হওয়াটাকে আমরা বিক্রিয়ার হার বলবো। এটা সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা হচ্ছে যে 1 সেকেন্ডে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, উৎপাদে পরিণত হয়, তাই বিক্রিয়ার হার। এখন বিক্রিয়ার হারটা ভাই চেঞ্জ হয়েছে, এটা আপনার কাছে একটা উদাহরণ দেন। যেমন তোমাদের বইয়ের মধ্যে এই জিনিসটা দেওয়া আছে যে কোনো একটা ব্রিজের, কোনো একটা লোহার ব্রিজ, এই লোহার ব্রিজে কি তাড়াতাড়ি মরিচা পড়ে? মানে লোহার ব্রিজে মরিচা পড়তে কি কত সময় লাগে না, বছরের পর বছর সময় লাগে, 10 বছর 20 বছর। আবার এই ওইটার বদলে যদি আমি খুব নর্মালি তোমারে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া করাই দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl, আমি এটাকে তোমাকে খুব সাথে সাথে বিক্রিয়া করাই দিই, এটা সাথে সাথে আমার লবণ পানি তৈরি করে দিবে। এটা ইনস্ট্যান্ট তোমাকে লবণ পানি তৈরি করে দিবে। তাহলে এক একটা বিক্রিয়া দেখবে ইনস্ট্যান্ট তোমাকে করে দিতেছে, কোন একটা বিক্রিয়া হইতে 5 মিনিট 10 মিনিট লাগতেছে, কোন একটা বিক্রিয়া বছরের পর বছর সময় লাগতেছে, যেটা কি মরিচের বিক্রিয়াটা। তাহলে কি এক এক বিক্রিয়ার এক এক রকম হার না? যে বিক্রিয়ায় খুব দ্রুত উৎপাদ তৈরি হয়, বিক্রিয়ক ভাঙে, সেটা হার বেশি, যেটাতে কম দেরিতে তৈরি হয় সেটা কি, হার কম। এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হারের কথা। এখন বিক্রিয়া হারের পর আর দুটো জিনিস আমাদের দেখা লাগবে, সেটা হচ্ছে লাশ আর রিলেন্টিটি। এটা পড়লে আমাদের শেষ। ঠিক আছে, এটা NaCl হওয়ার কথা মনে হয়, ভুল করছিলাম। যেটা লিখছিলাম, দেখি কি লিখছিলাম, NaOH লিখছিলাম, এটা কি হবে, NaCl হবে। গুড, ভালো কথা বলছো। এটা মিশাই দিই। এখন আসো, এখন হচ্ছে আমাদের লাস্ট টপিক, লাসাতিলের নীতি। এইটার আগে আমার বিক্রিয়ার সাম্যাবস্থা জিনিসটা দেখা লাগবে। বিক্রিয়ার সাম্যাবস্থা, ভাই আসলে কোন একটা বিক্রিয়া কখন সাম্যাবস্থায় আসে? বিক্রিয়ার সাম্যাবস্থা মানে কি জানো? বিক্রিয়ার সাম্যাবস্থা হচ্ছে যখন আমার সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান সমান হবে, তখন এটাকে বলবো আমার বিক্রিয়ার সাম্যাবস্থা। খুব লজিক্যালি তুমি যদি খেয়াল করো, সময় তুমি যখন প্রথম প্রথম বিক্রিয়াটা দিবা, তখন অবভিয়াসলি সম্মুখমুখী বিক্রিয়ার হারটা অনেক বেশি থাকবে। আর তখন কি কোনো রকম উৎপাদ আমার তৈরি হয় নাই, বিক্রিয়ক আমার যুক্ত হয়ে হয়ে উৎপাদ তৈরি করবে, তবে কি সম্মুখ দিকে বিক্রিয়া বেশি যাবে। বাট আস্তে আস্তে তুমি খেয়াল করবা যে সম্মুখমুখী বিক্রিয়ার হার কমে আসতে থাকবে, বিপরীতমুখী বিক্রিয়ার হারটা আমার বাড়তে থাকবে। যখন এই উপরেরটা মনে করো সম্মুখমুখী বিক্রিয়ার জন্য দন্ত স, আর এটা কি পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য ধরো প, প্রথম দিকে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা অনেক বেশি থাকবে, আস্তে আস্তে দেখবা সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কমতে থাকবে। অর্থাৎ আমার বিক্রিয়ক ভাঙা ভাঙা কি তৈরি হবে, উৎপাদ তৈরি হবে। কত দিকে সম্পূর্ণ বিক্রিয়ক উৎপাদ তৈরি হবে না। আমি কি কি বলছি, বহুমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এইটা আর এটা সমান সমান ভাবে বিরাজ করে। তাহলে কি এটা প্রথম দিকে অনেক বেশি যাবে, যখন এইটা আর এটা 50-50% হয়ে যাবে, তখন কি এরা দুইজনে আস্তে আস্তে করে বিক্রিয়া করা কমাই দিবে। যখন বিক্রিয়া করা কমাই দিবে বা বিক্রিয়াটা ঠিক রাখলেও এই বিক্রিয়াটা স্লো হয়ে যাবে। তাহলে কি সম্মুখমুখী বিক্রিয়াটা কিছুটা স্লো হবে, আর পশ্চাৎমুখী জিরো ছিল, জিরো থেকে আস্তে আস্তে বাড়তে 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 এই যে যেই মোমেন্টটা সমান সমান হয়ে যাবে, এইটাকেই বলি হচ্ছে আমরা সাম্যাবস্থা। এই পয়েন্টটা সমান সমান হয়ে গেছে, এটাকে আমরা বলছি সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থায় কি হয়, সাম্যাবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার হার, সম্মুখমুখী বিক্রিয়ার হার ইজ ইকুয়াল টু পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার, ক্লিয়ার, ডান। এগুলো হচ্ছে আমার বিক্রিয়ার সাম্যাবস্থা। এখন লাস্ট একটা টপিক, সেটা হচ্ছে লাসাতিলের নীতি। এটা দেখলে আমাদের শেষ। লাসাতিলের নীতিটা খুবই সহজ, তবে কেন জানি অনেকে অনেক বেশি প্যাচ বাজায় ফেলে। এটা কিন্তু বুঝলে কোনো ব্যাপারই না। চল, লাসাতিলিয়ার নীতি, এই জিনিসটা আসলে কি? লাসাতিলিয়ার নীতি মূলত আমরা তিনটে জিনিস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে তাপ, চাপ এবং ঘনমাত্রা। এবং একটা ছোট কথা আছে যে যদি কোনো একটা বিক্রিয়ার সাম্যাবস্থায়, প্রথম কথা বলি, এই লাসাতিলিয়ার নীতি কখন অ্যাপ্লাই হয় জানো? বিক্রিয়ার সাম্যাবস্থায় অ্যাপ্লাই হয়।
বিক্রিয়ার সাম্যাবস্থায়। এখন তুমি যখন বিক্রিয়ার সাম্যাবস্থা মানে কি, বিক্রিয়ার উভমুখী বিক্রিয়া আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান সমান। অর্থাৎ আমার মানে যেই ঘনমাত্রা কোনো চেঞ্জ হইতেছে না। বিক্রিয়ার হার সমান মানে কি, বিক্রিয়ার ঘনমাত্রা যদি আমার আগে 4 থেকে থাকতো, আমার অল টাইম 4ই থাকবে। উৎপাদের ঘনমাত্রা যদি আমার 6 থেকে থাকতো, অল টাইম 6 থাকবে। নট নেসেসারিলি দুইটা আমার ঘনমাত্রা সমান সমান হওয়া লাগবে, ঘনমাত্রা সমান হইতে বলে নাই তো। বিক্রিয়ার হার আমার সমান হইতে বলছে। যেমন ধরো আমি 10 মোল নিয়ে বিক্রিয়া করা শুরু করছি, তখন তো আমার কোনো উৎপাদ ছিল না। এরপর মনে করো 8 মোল হয়েছে, তার মানে কি এটা 2 মোল তৈরি হয়েছে। এটা আমার 6 মোল তৈরি হয়েছে, এটা আমার 4 মোল তৈরি হয়েছে। এরপর এটাও 6, এটাও 4, এটা 6, এটা 4, এটাও 6, এটাও 4। এখন তুমি আমাকে বলো তো, এই কি সাম্যাবস্থায় আছে নাকি সাম্যাবস্থায় নাই? অবশ্যই এটা সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় হওয়ার জন্য আমার বাম ডানের ঘনমাত্রা কোনোদিন সমান হওয়া লাগবে না, বাম ডানের হারটা সমান হওয়া লাগবে। এই যে এই পয়েন্ট থেকে কি 6 4 সমান সমান আছে না, এখান থেকে আমার সাম্যাবস্থা। ইট মিনস যখন থেকে আমার আর ঘনমাত্রায় কোনো চেঞ্জ হবে না, এইটা হচ্ছে আমার সাম্যাবস্থা। আমার ঘনমাত্রা সমান হওয়া এটা কোনোদিন সাম্যাবস্থার বৈশিষ্ট্য না, হার সমান হওয়া লাগবে। তবে ঘনমাত্রা আনচেঞ্জ থাকলে তখন এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা। ক্লিয়ার? এগুলো হচ্ছে কথা। এখন সব বিক্রিয়ার সাম্যাবস্থা আসলে কি চেঞ্জ হতে পারে, প্রথমে দেখো তাপের প্রভাব। তাপের প্রভাব দুইটা বিক্রিয়া দেখি। একটা বিক্রিয়া হচ্ছে হেবার প্রণালী বিক্রিয়াটা। হেবার প্রণালী বিক্রিয়াটা কি, 3H2 প্লাস N2 বিক্রিয়া করে কি তৈরি করে, 2NH3। আর এর সাথে কত জুল তৈরি হয়, 92 কিলোজুল তাপ তৈরি হয়। তাহলে ডেল এস এর মান কি, ডেল এস এর মান হচ্ছে -92 কিলোজুল। এখন দুই টাইপের কেস, একটা হচ্ছে তাপ দিলে বিক্রিয়া কই যাবে, আর হচ্ছে তাপ সরায় নিলে বিক্রিয়া কই যাবে। আসো এখন আলটিমেটলি এই বিক্রিয়া কি, আমার তাপ উৎপন্ন হইতেছে না, তার মানে কি অবশ্যই এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন তুমি এর মানে কি, বিক্রিয়া যখন বাম থেকে একটা একটা করে ডানে যাইতেছে আমার তাপ উৎপন্ন হইতেছে। এখন তুমি আরো তাপ দিতেছো, ইট মিনস ও কি চাবে, ও চাবে অল টাইম সাম্যাবস্থায় বা নিউট্রাল থাকার জন্য। এই বিক্রিয়ার নিউট্রাল স্টেজটা কি, তুমি বাম থেকে যত ডানে যাবা তোমার কি তত তাপ তৈরি হবে। এখন তুমি আরো তাপ দিতেছো, ওর তো ভাই অলরেডি তাপ তৈরি হইতেছে, তুমি আরো তাপ দিলে কি ওর কোনো দরকার আছে, দরকার না। তুমি কি চাবে, ও তাপটা সে কমাইতে চাবে। এখন কি বাম থেকে ডানে গেলে কি ওর তাপ কমবে, জীবনও কমবে না। বাম থেকে ডানে গেলে ওর তাপ বাড়বে। তাপ কমবে কিভাবে, যদি ও ডান থেকে বামে আসে তাহলে কিন্তু ওর তাপটা কমে যাবে। কেন কি হইতো, বাম থেকে ডানে গেলে যেমন তাপ তৈরি হইতো, আমি আরো তাপ দিলে তো আরো তাপ বাড়বে, প্রশমিত তাপ হইলো না। তাপ কমার জন্য কি করতে হবে, তখন সাম্যাবস্থা আবার ডান থেকে বামে চলে আসবে। ডান থেকে বামে চলে আসা মানে কি, পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বৃদ্ধি পাবে, সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কমে এসে পড়বে। এন্ড ভাই তাপ আমি সরাই দিছি, তাপ যখন আমি সরাই দিছি ও কি চাবে, তাপ অবশ্যই বাড়াতে চাবে। ও তুমি যে ফলাফলটা করছো ও হচ্ছে ওটা প্রশমিত করতে চাবে। তাপ তুমি সরাই দিছো, ও তাপ বাড়াইতে চাবে। তারপর বাড়ে কিভাবে, ও সামনের দিকে গেলে তাপ বাড়ে না, কারণ সামনের দিকে বাম থেকে ডানে যাওয়ার সাথে সাথে কি ওর 92 কিলোজুল তাপ তৈরি হয়। তবে তুমি যখন এই তাপ সরাই নিবা ও কি চাবে, তাপটা বাড়াবে কিভাবে, বামে গেলে তাপ বাড়বে, জীবনেও না। বামে গেলে তার তাপ কমবে, ডানে গেলে তাপ বাড়বে। তখন আমার সাম্যাবস্থা বাম থেকে ডানে যাবে। এটাকে আমরা বলি যে সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাইছে। বাম থেকে ডানে যাওয়া মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাওয়া। এটা তো আমরা দেখলাম কিসের জন্য, যখন আমার ডেল এইচ নেগেটিভ। আরেকটা বিক্রিয়া দেখি যেটা হচ্ছে আমরা ডেল এইচ পজিটিভ, অর্থাৎ এটা তাপ উৎপাদিত ছিল। আমরা একটা বিক্রিয়া দেখবো সেটা হচ্ছে তাপ হারি, তাহলে আমাদের ফুল টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। তাপ হারি একটা উদাহরণ বলো। তাই যে আমরা দেখছিলাম এতক্ষণ N2 + O2, এর সাথে যদি আমি 180 কিলোজুল তাপ দিতাম, তাহলে আমার কি তৈরি হইতো, 2NO তৈরি হইতো, তাই না? কি তৈরি হইতো, N2 + O2 মিলে বিক্রিয়া করে 2NO তৈরি হয়। এখন এটা কি, এইটার ডেল এস এর মান কত, +180 কিলোজুল। এটা কি, এটা হচ্ছে একটা তাপ হারি বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াতে আমি তাপ দিলে আর তাপ নিলে কি হয়, বলো ফার্স্ট দেখি, তোমরা বলতে পারলে আমি হচ্ছে খালি লিখে দেবো। তাপ দিলে কি হয়, আর হচ্ছে তাপ নিলে কি হয়। প্রথমত, এই বিক্রিয়া তুমি যখন বাম থেকে ডানে যাবা, তোমার কি তাপ হ্রাস পাবে না, কারণ তুমি বামেই তো তাপ দিয়ে বিক্রিয়া করাইছো। এর মানে তুমি যদি এই বিক্রিয়া বাম থেকে ডানে যাও তোমার তাপটা কমে যাবে। আবার তুমি যদি ডান থেকে বামে যাও তখন তোমার তাপটা কি বাইরে যাবে, কারণ বাম থেকে তো তাপ দিয়ে আমি ডানে আসছি। ইট মিনস তুমি যদি তাপ দাও, তোমার কি তাপটা হ্রাস করা দরকার। তাপ হ্রাস কিভাবে হবে, বা ডান থেকে বামে গেলে তাপ হ্রাস হবে, জীবনেও না। কারণ ডানেই তোমার তাপ দেওয়া লাগছে। এর মানে কি, বাম থেকে তুমি যদি ডান থেকে তুমি বামে চলে আসো কোনোদিনই তাপ হ্রাস হবে না। তাপ হ্রাস হবে কিভাবে, যেহেতু একটা তাপ হারি বিক্রিয়া, তাহলে হচ্ছে কি তুমি বাম থেকে ডানে গেলে তোমার তাপটা হ্রাস হয়ে যাবে। সুতরাং বাম থেকে তুমি ডানে যাও, তোমার তাপটা কমবে। তুমি যদি তাপ বাড়াইছো তোমার তাপ কমানো লাগবে, তাপ কমবে কিভাবে, বাম থেকে ডানে গেলে। ঠিক একইভাবে তুমি যদি তাপ নিয়ে নাও তোমার তাপ বাড়ানো লাগবে, বাড়বে কিভাবে,
ডান থেকে তুমি বামে যাও, তোমার তাপটা বাইরে যাবে, কারণ এটা কি একটা তাপ হারি বিক্রিয়া। আমার বাম সাইডে তাপ বেশি, ডান সাইডে তাপ কম। এই গেল হচ্ছে আমার তাপের প্রভাব। এখন চাপের প্রভাবটা কিছুই না, এগুলো হচ্ছে তাপের প্রভাব। এখন দেখো বিক্রিয়ার উপর চাপের প্রভাব। চাপের প্রভাব এই সেম বিক্রিয়াটা দেখাই। সেটা কি, 3H2 প্লাস N2 বিক্রিয়া মিলে আমার তৈরি করছে 2NH3। আরেকটা উদাহরণ, N2 প্লাস O2 এটা মিলে তৈরি করছে 2NO। এখন আসো মোল সংখ্যা হিসাব করি আমি একটু। এটার মোল সংখ্যা কত হাইড্রোজেনের? 3। নাইট্রোজেনের মোল সংখ্যা কত? 1। তাহলে আমার বাম সাইডের মোল সংখ্যা কত? 4। ডান সাইডের মোল সংখ্যা কত? 2। এটা একটা জিনিস খালি মনে রাখো, যেখানে মোল সংখ্যা বেশি সেখানে আমাদের চাপ বেশি। তাহলে এখানে চাপ অলরেডি কই বেশি? চাপ বেশি হচ্ছে আমার বাম সাইডে চাপ বেশি। এর মানে তুমি যদি আরো চাপ বাড়াও তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? তুমি যদি চাপ কমাও তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? এখন বলো চাপ কোন দিকে বেশি? অবশ্যই চাপটা হচ্ছে বাম দিকে বেশি। তুমি আরো চাপ দিতেছো, বাম দিকে দিলে তোমার আরো চাপ বাড়বে, কারণ বাম দিকে তো এমনিতেই চাপ বেশি। তুমি চাপ বাড়লে তোমার চাপ কমানো লাগবে। চাপ কিভাবে কমবে? বাম থেকে তুমি রিয়াকশনটাকে ডানে নিয়ে যাও, অর্থাৎ তুমি সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বাড়ায় দাও, তোমার চাপটা কমে যাবে। এখন তুমি চাপ কমে গেছে, চাপ তুমি বাড়াবা, বাড়াবা কিভাবে? তুমি ডান থেকে বামে চলে আসো, তোমার চাপ বাড়ে যাবে। কেননা ডান সাইডে কি, আমার কিন্তু চাপটা বেশি ছিল। অর্থাৎ এখানে আমার সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, আর এটাতে আমার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। এখন ভাই পরের কেসে কেমন? এইটাতে কত? এই সাইডে 2 মোল, এই সাইডেও 2 মোল। এই যে এখানে কিন্তু আমার চাপ সমান। দুই সাইডে কি, বাম ডানে কি আমার চাপ সমান না? চাপ যদি সমান হয় তাহলে তুমি চাপ দাও আর তুমি চাপ কিছুই ম্যাটার করে না, কারণ দুই সাইডে এখানে এখানে চাপ কোনো প্রভাবই নেই। চাপের প্রভাব কখন থাকে? যখন আমার বাম আর ডানে চাপটা আলাদা আলাদা হয়। এখানে চাপের কোনো প্রভাব নাই, প্রভাব নেই। শেষ, তাহলে চাপের প্রভাব শেষ। এখন হচ্ছে ঘনমাত্রার প্রভাব। আসলে তোমরা এমনিও জানো, তো একটু বলার জন্য বলে দিই, তাহলে ঘনমাত্রা মানে কেমন। ঘনমাত্রার প্রভাব কি তৈরি হয়? আমার বিক্রিয়ক বিক্রিয়া করে ঘনমাত্রা তৈরি করে, তাই না? বিক্রিয়া করে আমাদের উৎপাদ তৈরি করে। এখন যদি আমি বিক্রিয়কের পরিমাণ কমাই দেই, এখানে দুইটা কোশ্চেন থাকে। যদি বিক্রিয়কের পরিমাণ কমাই দেই আর যদি উৎপাদের পরিমাণ কমাই দিই, বাড়ানি বাড়ানি কমানিটা পারলে বাড়ানোটা পারবা। আমি যদি বিক্রিয়ার পরিমাণ কমাই দিই তাহলে কি করা লাগবে? আমার বিক্রিয়া বাড়া লাগবে না? বিক্রিয়কের পরিমাণ কমাই দিলে কি সাম্য অবস্থা থাকার জন্য কি আমার বিক্রিয়কটা বাড়া লাগবে? বিক্রিয়ক বাড়বে কিভাবে? সাম্য অবস্থা যদি ডান থেকে বামে চলে আসে, বা যদি আমার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, তাহলে কি আমার বিক্রিয়কটা নিউট্রাল হয়ে যাবে। আবার উৎপাদের পরিমাণ কমাই দিচ্ছি তাহলে কি হলো? উৎপাদ বাড়বে। কমাই দেওয়া মানে নিউট্রাল নিউট্রাল হয়ে যাওয়া লাগবে। এখন নিউট্রাল হবে কিভাবে? যখন আমার সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বৃদ্ধি পাবে। এইগুলো হচ্ছে আমাদের আজকে ফুল ক্লাসের কন্টেন্ট, আর কোনো কিছু নাই। আমরা আশা করি ফুল ক্লাসটা হচ্ছে এখানে কমপ্লিট করে ফেলছি। এখন তোমাদের সাথে ছোট্ট করে একদম ফার্স্ট থেকে কি কি পড়ছি খালি আমি একটা সামারি দিয়ে যাবো, তোমরা যাতে নোটটা একবার রিভিশন দিয়ে নিতে পারো। চলো, একদম ফার্স্ট পেজ থেকে আমরা অনেক বড় একটা চ্যাপ্টার শেষ করছি। ওকে, ফার্স্ট আমরা দেখলাম হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। দুই টাইপের কেমিক্যাল চেঞ্জ, একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এরপর আমরা দেখলাম একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া গুলো কারা হয়? যারা হচ্ছে একদম স্ট্রং বেস স্ট্রং উইক হয়, এটা সম্পূর্ণরূপে আয়নিত করে দেয়, এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। আর উভমুখী বিক্রিয়া বাম আর ডান একই সাথে সাম্যাবস্থায় থাকে, তখন এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তারপর তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, আর তাপ হারি বিক্রিয়া তাপ দিয়ে বিক্রিয়া করানো লাগে, কিংবা হচ্ছে তাপ শোষিত হয়। এবার দুইটা রিয়াকশন দেখলাম আমরা, সেটা হচ্ছে রেডক্স রিয়াকশন। রেডক্স রিয়াকশন আর অক্সিডেশন। সরি, রেডক্স রিয়াকশন হচ্ছে একটা রিডাকশন, একটা হচ্ছে অক্সিডেশন। জারণ হইলে বারণ হয়, অক্সিডেশন নাম্বারে বারণ হয় বা জারণ সংখ্যায় বারণ হয়, ইলেকট্রন ছাড়ে, আর এটাকে বলি হচ্ছে আমরা বিজারক। আর ঠিক একইভাবে ভাইস ভার্সা। পরবর্তীতে হচ্ছে আমরা দেখলাম জারণ সংখ্যা নির্ণয়। এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। যখন এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই লাইনটা, যে দুইটি পরমাণুর মধ্যে যার ইলেকট্রোনেগেটিভ বেশি সে হচ্ছে তার নেগেটিভ মানটা নেয়। এটা গেল। তারপর যে কেন্দ্রীয় মৌলের জারণ মান আমরা অনেকগুলো বের করা দেখলাম। আমরা হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, আর এই লাস্ট পেজে আরো দুইটা, 12, 13। আমরা হচ্ছে 13টা জারণ সংখ্যা বের করা দেখছি। জারণ সংখ্যা নিয়ে আর কোনো সমস্যা হওয়া উচিত না, জারণ মান নিয়ে অন্তত। তাহলে কি আমরা দেখলাম রেডক্স বিক্রিয়া কারা কারা করে? সংযোজন বিক্রিয়া কারা করে? বিয়োজন বিক্রিয়া করে। প্রতিস্থাপন বিক্রিয়া করে, হচ্ছে দহন বিক্রিয়া করে।
ওকে, নন রিডক্স কারা করে? প্রশমন বিক্রিয়া করে, আর হচ্ছে আমাদের ওই যে অধিক্ষেপণ বিক্রিয়া করে। অধিক্ষেপণ হওয়ার শর্তগুলো দেখছিলাম আমরা তিনটা, গ্রুপ 1 এর হওয়া লাগবে, অল নাইট্রেট আর সলিউবল, অল ক্লোরাইড আর সলিউবল, মাত্র Hg2Cl2 PbCl2 HgCl বাদে, আর অল অ্যামোনিয়ামের যতগুলো জিনিসপাতি আছে সবগুলো হচ্ছে সলিউবল। তারপর আমরা দেখলাম বিশেষ ধরনের বিক্রিয়ার মধ্যে আদ্র বিশ্লেষণ। এটা কিন্তু নর্মাল পানি যোগ করে দিয়ে আদ্র বিশ্লেষণ জিনিসটা এরকম না, অবশ্যই দুইটা সন্নিবেশ বন্ধন গঠিত হওয়া লাগবে। ভাই বুঝবে কিভাবে? বুঝতে পারবা পরে, আপাতত একটা বিক্রিয়া তোমরা মুখস্থ রাখো। পানি যোজন, পানি যোজন হচ্ছে পানি কেলাস গঠনের জন্য একত্র হয়ে থাকে, তখন এটাকে বলি হচ্ছে আমরা পানি যোজন। এরপর আমরা গ্রিন ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল আর হচ্ছে কি হোয়াইট ভিট্রিয়ল দেখলাম। তারপর হচ্ছে পলিমারকরণ, মনোমার গুলো মিলে যদি পলিমার গঠন করে তখন এটার নাম হচ্ছে পলিমারকরণ। ইথিন মনোমার মিলে আমার পলি ইথিন তৈরি করে। সমানকরণ কোনগুলো? আণবিক সংকেত সেম তবে গাঠনিক সংকেত ভিন্ন হইলে তখন ওগুলো গেলে বলি হচ্ছে আমরা সমানকরণ। এই বিক্রিয়াটা মনে রাখবো, এটা ইম্পর্টেন্ট, অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়ার বিক্রিয়াটা। তারপর দেখলাম লোহায় মরিচা ধরা। লোহায় কিভাবে মরিচা ধরায়? পানি, অক্সিজেন আর লোহা এগুলা মিলে হচ্ছে লোহার মরিচায় ফেরিক হাইড্রোক্সাইড তৈরি করে, পরবর্তীতে এটা মরিচা তৈরি হয়। যে কোনো একটা ইলেকট্রোপ্লেটিং দেওয়ার জন্য ওই ধাতু থেকে কম সক্রিয় ধাতু ইলেকট্রোপ্লেটিং দেওয়া লাগবে, কারণ বেশি সক্রিয় হলে তো ওই বিক্রিয়া করে ফেলবে, আবার লাভ নাই তো আমার, বিক্রিয়া করে আবার ক্ষয় হয়ে যাবে, এই জন্য কম সক্রিয় দেওয়া লাগবে। তো যদি আমার ইলেকট্রোপ্লেটিং যদি আমার জিঙ্ক দিয়ে হয় নাম গ্যালভানাইজিং, টিন দিয়ে হইলে নাম টিন প্লেটিং। এরপর বিক্রিয়ার হার দেখলাম আমরা, সেটা হচ্ছে বিক্রিয়ার হারের ক্ষেত্রে শর্তটা কি? শর্ত হচ্ছে আমার উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে মেইন শর্তটা আমার বিক্রিয়ার হার সমান হওয়া লাগবে। মুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হওয়া লাগবে। কোনোদিনই উৎপাদের ঘনমাত্রা আর বিক্রিয়কের ঘনমাত্রা সমান হওয়া লাগবে এরকম কোনো লজিক নেই। হ্যাঁ, সমান হইলে অবশ্যই সমাবস্থা, বাট হওয়া ছাড়াও হওয়া সম্ভব। দেখি, উৎপাদের ঘনমাত্রা আর বিক্রিয়কের ঘনমাত্রা সমান হইতেও পারে, নাও হইতে পারে, তাও আমার সাম্যাবস্থা হওয়া সম্ভব। ঘনমাত্রা সমান হইলেও সম্ভব, যদি জিনিসটা সমান না হয় তাও সম্ভব। শুধুমাত্র কি হওয়া লাগবে? ঘনমাত্রা আনচেঞ্জ থাকা লাগবে। যতক্ষণ পর্যন্ত চেঞ্জ হইতেছে ইট মিনস এটা সাম্যাবস্থায় নাই। যেই মোমেন্ট থেকে আমার চেঞ্জ হইতেছে না ইট মিনস ওই মোমেন্ট থেকে ওরা হচ্ছে সাম্যাবস্থায়। ক্লিয়ার? ওকে। তারপর আমরা দেখলাম হচ্ছে লাস্টে দিলেন তাপের প্রভাব। যদি তাপ উৎপাদী হয় কিরকম, তাপ হারি হয় কিরকম। অল টাইম আমি চেষ্টা করব যে হচ্ছে জিনিসটাকে প্রশমিত করে দেখার, আমি দেখবো কোন দিকে গেলে প্রশমিত হয়, ওইভাবেই করবো। চাপের প্রভাব দেখলাম, এরপর দেখলাম হচ্ছে আমরা ঘনমাত্রার প্রভাব। তো এই গেছিল আমাদের হোল চ্যাপ্টার। তোমরা অনেকক্ষণ সাথে ছিলা, আজকে ক্লাসটা একটু অন্যভাবে নেওয়া হয়েছে। প্রথম থেকে 7.5 জন ছিল, এখন হচ্ছে লাস্ট পর্যন্ত 2 জন আছো। যারা থাকছো বাকিরা থাকো না, ওটা রেকর্ড দিয়ে দিব আমি, ওইখান থেকে হচ্ছে দেখে নেওয়া যাবে। ওকে, তাহলে আসো, থ্যাংক ইউ ফ্রম ইয়ামি। আর তোমরা যদি নোট করে ক্লাসের মধ্যে নোটটা সাবমিট করো আমার ভালো লাগবে খুব। ওকে, তো হচ্ছে আজকের মিটিংটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবার সাথে। আমার আমার দেখাচ্ছে আমার দেখাচ্ছে